হুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? উম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের পিএইচ বাফারের ক্লাস। আজকে আমাদের লাস্ট ক্লাস। আমাদের একটা টপিক বাকি ছিল এবং সেটা আমরা আজকে কমপ্লিট করব, এবং এরই মাধ্যমে তোমাদের সাথে আমার ক্লাসটা শেষ হবে। ঠিক আছে, আমি একটু অসুস্থ ছিলাম ভাইয়া, এই জন্য মাঝখানে দুইবার বলছিলাম হচ্ছে 11 তারিখে নিব সকালে। আজকে নিতে পারি নাই। আমি হচ্ছে সকালে প্রচন্ড মাথা ব্যথা করতেছিল। আর 8 তারিখে নিতে চাইছিলাম, ওই দিন আমি আরো বেশি অসুস্থ ছিলাম, ওই দিন আমি নিতে পারিনি এই ক্লাস। সো এই হচ্ছে কথা, আমি মাঝখানে বলছিলাম যে আমি অসুস্থ, এই জন্য আমি ক্লাসটা নিতে পারিনি। ঠিক আছে, সো আজকে আমরা কমপ্লিট করব পিএইচ এবং বাফার। তোমরা একটু বলো যে ভাইয়া ভয়েস শুনতে পারতেছো কিনা, তাহলে আমি হচ্ছে তাড়াতাড়ি ক্লাসটা করব। অনেকেই রেকর্ডেড করে, সো লাইভে কেউ না থাকলেও সমস্যা নেই। হ্যাঁ, যতটুকু সময় আছে ততটুকু সময়ের মধ্যেই ভালো করা সম্ভব। কারণ আজকে তুমি যখন বলতেছো যতটুকু সময় আছে, কালকে গেলে ততটুকু সময়ও নাই। সো মাঝখানে আরো 24 ঘন্টা চলে যাবে। তুমি যদি 5 দিন পর গিয়ে বলো যে এখন যতটুকু সময় আছে ততটুকুতে ভালো করা সম্ভব কিনা, তাহলে আরো 5 দিন চলে যাবে। ঠিক আছে, সো আজকেই শুরু করো। আজকে মানে আজকেই, এখন। ঠিক আছে, সো এই আজকে মানে আজকে। ওকে, তাহলে আমরা হচ্ছে পিএইচ এর ক্লাস শুরু করি তাহলে। ঠিক আছে, ভয়েস ঠিকঠাক কিনা আমি একবার লাস্ট বার চেক দিই। ওকে, ক্লাস শুরু করি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করি। ফাইন, তাহলে আমরা একটু দেখতে চাই যে পিএইচ অংশটা আছে, এখান থেকে আমরা আগেও দেখছিলাম যে ভালোই সিকিউ আসে। ঠিক আছে, পিএইচ এবং বাফার থেকে দেখো প্রায় অনেক সিকিউ কিন্তু আসছে। তোমরা যদি দেখো যে পিএইচ এবং বাফার, সেখান থেকে কিন্তু প্রায় 37টা সিকিউ আসছে বোর্ডে, এবং প্রায় 23টা এমসিকিউ আসছে। ঠিক আছে, প্রায় 37টা সিকিউ আসছে এবং প্রায় 23টা এমসিকিউ আসছে। শুধুমাত্র বাফার দ্রবণ কি, বাফার দ্রবণের পিএইচ বের করো, এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এইটা মোস্টলি সব জায়গায় আসে। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আমাদের বেলায় বোর্ডে আসছিল, এবং আমি খুব সুন্দরভাবে জিনিসটা অ্যান্সার করছিলাম, এবং আমার মনে হয় আমি 4-4 পাইছিলাম। আমি যেভাবে করছিলাম অ্যান্সার, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আমি যেভাবে অ্যান্সার করছিলাম, সেভাবে আমাকে 1 নম্বর কাটার সুযোগ আসলে টিচারের নাই বোর্ডে। ঠিক আছে, তোমাদের আমি দেখাই দিব যে কিভাবে তোমরা বাফার দ্রবণের ক্রিয়া কৌশলের অ্যান্সারটা করবা, যেন হচ্ছে বোর্ডে তোমাদের একটা নাম্বারও না কাটতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা চলে যাবো হচ্ছে বাফার দ্রবণের কনসেপ্টে, যে ভাইয়া বাফার দ্রবণটা কি মূলত। আমরা ডিরেক্ট কনসেপ্টে চলে যাব যে বাফার দ্রবণটা কি। এখন দেখো, বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ, যেই দ্রবণে তুমি যদি সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করো, তাহলে পিএইচ এর কোনো চেঞ্জ হবে না। অথবা তুমি যদি সামান্য পরিমাণে ক্ষার যোগ করো, তবুও পিএইচ এর কোনো চেঞ্জ হবে না। তার মানে আলটিমেটলি সে কি করতে পারে, তার একটা স্পেশাল ক্ষমতা আছে, যেটা হচ্ছে সে তার পিএইচটাকে ধরে রাখতে পারে। ধরো একটা বাফার দ্রবণের পিএইচ হচ্ছে 6, ধরো একটা বাফার দ্রবণের পিএইচ হচ্ছে 6। তো যদি একটা বাফার দ্রবণের পিএইচ 6 হয়, তাহলে সে যেটা করতে পারে সেটা হচ্ছে তার পিএইচটাকে 6 থেকে উপরে উঠতে দেয় না, নিচেও নামতে দেয় না। আমরা জানি যে কোনো একটা দ্রবণের মধ্যে যদি অ্যাসিড যোগ করি তাহলে পিএইচটা কমতে থাকে, এবং যদি ক্ষার যোগ করি তাহলে পিএইচটা বাড়তে থাকে। কিন্তু ওই দ্রবণটা, বাফার দ্রবণ এমন একটা স্পেশাল দ্রবণ, যেটা কি করতে পারে, তার পিএইচটাকে ধরে রাখতে পারে, অর্থাৎ বাড়তেও দিবে না, কমতেও দিবে না। তুমি অ্যাসিড যোগ করো আর ক্ষার যোগ করো, এইচ প্লাস যোগ করো আর ওএস মাইনাস যোগ করো, সে পিএইচ চেঞ্জ করতে দিবে না। তার মানে বাফার দ্রবণ হচ্ছে এমন এক দ্রবণ, যে দ্রবণে কি হয় না, পিএইচ চেঞ্জ হয় না। সো বাফার দ্রবণ এমন এক দ্রবণ, বাফার দ্রবণ এমন এক দ্রবণ যার কি হয় না ভাইয়া, পিএইচ চেঞ্জ হয় না।
সো এটা হচ্ছে প্রথম কথা বা বেসিক। বাফার দ্রবণটা মূলত কি, এটার সংজ্ঞা। যে বাফার কি, বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যার পিএইচ চেঞ্জ হয় না। অর্থাৎ তুমি এখানে অ্যাসিড যোগ করো তবুও পিএইচ চেঞ্জ হবে না, ক্ষার যোগ করো তাও পিএইচ চেঞ্জ হবে। এখন বাফার দ্রবণ তৈরি হয় কেমনে? সেকেন্ড কথা হচ্ছে বাফার দ্রবণ তৈরি হয় কিভাবে। দেখো, বাফার দ্রবণ তৈরি হওয়ার দুইটা ধরন আছে। একটা হচ্ছে তোমার, তুমি যদি দুর্বল অ্যাসিড এর সাথে তুমি যদি দুর্বল অ্যাসিড, এইটা তো খুবই সমস্যা করতেছে। আরেকটা ছিল তো এখানে, দুর্বল, রাফি ভাইয়া একটু ওয়েট, আমার এই পেনটা হচ্ছে একটু সমস্যা করতেছে। আচ্ছা, তোমরা কি এবার একটু দেখো তো ভয়েসটা শুনতে পারতেছো কিনা? অনেক সমস্যা করতেছিল তো, তাই চেঞ্জ করে নিয়ে আসলাম। আচ্ছা, তোমরা কি এবার একটু দেখো তো voice টা শুনতে পারতেছো কিনা? তাই চেঞ্জ করে নিয়ে আসলাম। ওকে, এবার আমি শুরু করি। দেখো যে বাফার দ্রবণ দুইটা ভাবে তৈরি হতে পারে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে, তুমি যদি একটা দুর্বল অ্যাসিড অ্যাসিড প্লাস, খুবই সমস্যা করতেছে, খুবই সমস্যা করতেছে। দেখো, একটা দুর্বল অ্যাসিড, তার সাথে যদি তুমি কি নাও, একটা ওই দুর্বল অ্যাসিডেরই, যেই দুর্বল অ্যাসিডটা নিব সেই দুর্বল অ্যাসিডেরই লবণ, ঠিক আছে, ওই দুর্বল অ্যাসিডের লবণ, এইভাবে একটা বাফার তৈরি হতে পারে। অর্থাৎ কি থাকবে ভাইয়া, দুর্বল অ্যাসিড এবং ওই দুর্বল অ্যাসিডের লবণ, অথবা সেম ভাবে দুর্বল ক্ষারের ক্ষেত্রেও একই কথা। তুমি যদি একটা দুর্বল ক্ষার নাও প্লাস হচ্ছে সেই দুর্বল ক্ষারের লবণ, এইভাবে হচ্ছে বাফার তৈরি হতে পারে। দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের লবণ নিলেও কি হবে, বাফার হইতে পারে। এটা হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে একটা প্রসেস। বাকি একটা প্রসেস আমরা ম্যাথ করার সময় দেখব যে বাফার কিন্তু আরো একটা ভাবে তৈরি হইতে পারে, ঠিক আছে। অর্থাৎ বাফার কি, বাফারে হচ্ছে দুর্বল অ্যাসিড প্লাস দুর্বল অ্যাসিডের লবণ
এটা একটা বাফার তৈরি করে, এবং দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ যেই বাফারটা তৈরি করে তাকে বলা হয় হচ্ছে অম্লীয় বাফার। অম্লীয় বাফার। আর দুর্বল ক্ষার এবং ওই দুর্বল ক্ষারেরই লবণ যেই বাফারটা তৈরি করে সেটাকে বলা হয় হচ্ছে ক্ষারীয় বাফার। ক্ষারীয় বাফার। তাহলে বাফার দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার কিভাবে তৈরি হয়? দুর্বল অ্যাসিড এবং সেই দুর্বল অ্যাসিডের লবণ থাকলে অম্লীয় বাফার বা অ্যাসিডীয় বাফার, এবং দুর্বল ক্ষার প্লাস দুর্বল ক্ষারের লবণ থাকলে তাকে বলা হয় হচ্ছে ক্ষারীয় বাফার। তার মানে বাফার দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে অম্লীয় বাফার এবং আরেকটা হচ্ছে ক্ষারীয় বাফার। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাফারের বেসিক, যে ভাই বাফার কি? বাফার হচ্ছে এমন একটা স্পেশাল দ্রবণ যে কি করতে পারে, নিজের পিএইচটাকে ধরে রাখতে পারে, নিজের পিএইচটাকে চেঞ্জ হইতে দেয় না। তুমি তার মধ্যে অ্যাসিড যোগ করলেও পিএইচ চেঞ্জ হয় না, তার মধ্যে ক্ষার যোগ করলেও পিএইচ চেঞ্জ হয় না। এবং সেই বাফারটা তৈরি হয় কিভাবে? বাফারটা দুই ধরনের, অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। দুইটারই কাজ সেম। অম্লীয় বাফারও পিএইচ চেঞ্জ করতে দেয় না, ক্ষারীয় বাফারও পিএইচ চেঞ্জ করতে দেয় না। অম্লীয় বাফার তৈরি হয় কিভাবে? দুর্বল অ্যাসিড অথবা অম্ল প্লাস দুর্বল অ্যাসিডের লবণ, ওই দুর্বল অ্যাসিডেরই লবণ, তাহলে তৈরি হবে অম্লীয় বাফার, যেটা তার পিএইচ চেঞ্জ করতে দিবে না। এবং দুর্বল ক্ষার প্লাস দুর্বল ক্ষারের লবণ, এবং সেটা থেকে তৈরি হবে ক্ষারীয় বাফার, এবং সেটাও কি করতে দিবে না, তার পিএইচ চেঞ্জ করতে দিবে না। এটা হচ্ছে বেসিক কথা। ঠিক আছে বাফার নিয়ে। এবার আসো, বাফার কিন্তু আরো একটা ভাবে তৈরি হতে পারে, সেটা একটু দেখি। তুমি বুঝো বাফারের শর্তটা কি? দুর্বল অ্যাসিড অথবা দুর্বল অ্যাসিডের লবণ থাকতে হবে, আর দুর্বল ক্ষার অথবা দুর্বল ক্ষারের লবণ থাকতে পারে। তুমি একটু দেখো, তুমি একটু উদাহরণ দেখো এই জিনিসটার। যেমন আমরা জানি CH3COOH, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, প্লাস ধরো একটা পাত্রের মধ্যে আছে হচ্ছে CH3COO-। এখানে তোমার সোডিয়াম থাকতে পারে, ঠিক আছে? এখানে সোডিয়াম থাকতে পারে, পটাশিয়াম থাকতে পারে, সেটা আমার কথা না। আমার কথা হচ্ছে দেখো একটা কি আছে, দুর্বল অ্যাসিড আছে এবং সেই দুর্বল অ্যাসিডের লবণ আছে। এখন একটা সোডিয়ামের লবণ হতে পারে, পটাশিয়ামের লবণ হতে পারে। এই যে যে মিক্সচারটা, এটা যদি কোনো জায়গায় থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে তোমার অম্লীয় বাফার। একটা দুর্বল অ্যাসিড প্লাস সেই দুর্বল অ্যাসিডের লবণ, এটাকে আমরা কি বলবো? অম্লীয় বাফার। সেম ভাবে দেখো NH4OH, এটা একটা দুর্বল ক্ষার, প্লাস NH4, এখন তুমি এখানে ক্লোরিন মাইনাস দিতে পারো, ব্রোমিন মাইনাস দিতে পারো, যে কোনো লবণ দিতে পারো, সেটা আমার কথা না। আমার কনসার্ন হচ্ছে যে দেখো এইখানে কি আছে, একটা দুর্বল ক্ষার আছে, এটা একটা দুর্বল ক্ষার এবং সেই সাথে দুর্বল ক্ষারের লবণ। তাহলে আমাদের আগের কন্ডিশনটা কি ছিল? আমাদের কন্ডিশন ছিল দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের লবণ, অম্লীয় বাফার, দুর্বল ক্ষার, দুর্বল ক্ষারের লবণ, ক্ষারীয় বাফার। তাহলে একটু দেখো যে দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিডের লবণ, এটা কি বাফার? এটা হচ্ছে অ্যাসিডীয় বাফার। ঠিক আছে, অ্যাসিডীয় বাফার। আর এটা হচ্ছে কি বাফার? এটা হচ্ছে ক্ষারীয় বাফার। এটা হচ্ছে ক্ষারীয় বাফার আর এটা হচ্ছে অম্লীয় বাফার। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষারীয় বাফার এবং এটা হচ্ছে অম্লীয় বাফার। এখন এটা কিভাবে হইতে পারে, একটা দেখো, একটা কেস দেখো। ধরো তোমরা একটু এখন যেটা পড়লাম, এটা ম্যাথে কিভাবে দেয় দেখবা। এই দেখো ম্যাথে এইভাবে দেয়, এটা ম্যাথে ধরো একটা পাত্রের মধ্যে আছে হচ্ছে 20 ml 0.5 মোলার CH3COOH, এটা একটা। এবং এখানে ধরো আরেকটা পাত্র আছে, যেই পাত্রের মধ্যে আছে হচ্ছে তোমার
সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কত 10 ml 0.1 মোলার। ধরো এটা আছে, এই পাত্রের মধ্যে আছে 20 ml 0.5 মোলার CH3COOH, আর এই পাত্রে আছে 10 ml 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সো এই দুটাকে মিক্স করলে বাফার হবে কিনা প্রশ্ন করছে। এইটা বুঝো, প্রশ্ন হচ্ছে এই দুটাকে মিক্স করলে বাফার হবে কিনা। তো তুমি তো দেখেই বলে দিবা যে ভাই না, এটা জীবনে বাফার হবে না। তুমি এটা দেখেই বলে দিবা যে ভাই এটা তো জীবনে বাফার হবে না, কারণ দেখেন এটা কি, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, আর এটা কি, এটা হচ্ছে একটা স্ট্রং ক্ষার। এটা তো কন্ডিশন ছিল না। কন্ডিশন কি ছিল দেখো তো, কন্ডিশন ছিল যে ভাইয়া দুর্বল অ্যাসিডের সাথে দুর্বল অ্যাসিডটারই যদি লবণ থাকে তাহলেই কেবল কি হবে, বাফার হবে। এবং দুর্বল ক্ষার এটার সাথে যদি দুর্বল ক্ষারেরই লবণ থাকে সেই ক্ষেত্রে ক্ষারীয় বাফার হবে। তাহলে এইখানে আপনি যখন এটা দেখলাম যে এইটা হচ্ছে একটা কি ভাইয়া, এটা হচ্ছে একটা উইক অ্যাসিড, এটা হচ্ছে একটা উইক অ্যাসিড, আর এটা কি, এটা হচ্ছে একটা স্ট্রং বেস বা শক্তিশালী ক্ষার। তাহলে এই দুটা কি হবে না, জীবনেও বাফার হবে না, তাই না? এই প্রশ্নটা যদি তোমাকে করে, তুমি কিন্তু দেখেই বলে দিতে পারবা যে এটা কি হবে, দুর্বল অ্যাসিড হচ্ছে স্ট্রং ক্ষার, এটা কখনো বাফার হবে না। কিন্তু তুমি ভুল, এটাও বাফার হবে। কিভাবে দেখো, এইটাও বাফার হবে। তুমি যদি এতটুকু দেখে বলে দাও যে ভাইয়া এটা বাফার হবে না, তাহলে তুমি ভুল, কারণ এটা বাফার হবে। কিভাবে হবে একটু দেখো, 20 ml 0.5 মোলার CH3COOH, তাই তো? এখানে বিক্রিয়াটা আগে একটু দেখো, CH3, এই যে রাফি ভাই, ভাই এই যে দেখছেন কি অবস্থা, মোটা হয় গালি, চিকন হয়, মানে বডি হ্যাং। ওইটাও একই অবস্থা, এটা আরো খারাপ অবস্থা। এটা চেঞ্জ করে দিতে হবে, এই বোর্ডেই সমস্যা। দেখেন এই বাড়বে, এই ছোট হয়ে যাবে। দেখো CH3COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে, এই CH3COO মাইনাসটা এই সোডিয়ামকে নিবে এবং এই হাইড্রোজেনটা এই OH এর সাথে কি বানাবে, পানি বানাবে। কারণ আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি হয়। তাহলে এই পাশে কি তৈরি হবে, CH3COONA প্লাস এখান থেকে হাইড্রোজেন আর OH মিলে বানাবে H2O। একটু চিন্তা করে দেখো তো, এই যে হচ্ছে টোটাল বিক্রিয়াটা, এটা হচ্ছে টোটাল বিক্রিয়া, যেখানে কিন্তু এই যে দুর্বল অ্যাসিড আছে এবং দুর্বল অ্যাসিডের লবণও তৈরি হয়ে আছে। এটা কিন্তু এখন বাফার হইতে পারে। দেখো তুমি কিন্তু ফার্স্ট দিকে বলে দিছিলে যে এটা বাফার হবে না, বাট বিক্রিয়া করার পর দেখো তো যে এই দুর্বল অ্যাসিড তো আছেই, এবং এই দুজন বিক্রিয়া করার পর যেটা তৈরি করছে সেখানে কিন্তু দুর্বল অ্যাসিডের লবণও আছে। তাহলে এটা বাফার হইতে পারে একটা কন্ডিশনে, সেটা হচ্ছে যদি এই দুজন বিক্রিয়া করার পরে এই NaOH শেষ হয়ে যায় এবং দুর্বল অ্যাসিডটা থেকে যায়, তাহলে কি হবে বলতো, দুর্বল অ্যাসিডটা থেকে যাবে, আর এই দুজন বিক্রিয়া করে কিছু না কিছু পরিমাণে তো লবণ আর পানি তৈরি করবে। তাহলে কি থাকবে, এইটা শেষ হয়ে যাবে, এটা কিছু পরিমাণে থেকে যাবে, এইটাও কিছু পরিমাণে তৈরি হবে এবং এইটাও কিছু পরিমাণে তৈরি হবে। তাহলে দেখো দুর্বল অ্যাসিডটা থাকবে এবং দুর্বল অ্যাসিডের লবণটা থাকবে এবং বাকি স্ট্রং ক্ষার শেষ। পানি থাকলে তো সমস্যা নাই, তাহলে দুর্বল অ্যাসিডও থাকবে এবং দুর্বল অ্যাসিডের লবণও থাকবে আলটিমেটলি। এবং সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, আমাদের পিএইচ এর বাফারের কন্ডিশনকে মেনটেন করতেছে না, যে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ আছে, তার মানে কি সেটা বাফার। তার মানে বাফার আরো একটা ভাবে তৈরি হতে পারে, সেটা হচ্ছে দেখো বাফার আরো একটা ভাবে তৈরি হতে পারে। কিভাবে তৈরি হতে পারে, সেটা হচ্ছে যদি একটা দুর্বল অ্যাসিড উইক অ্যাসিড এর সাথে তুমি যদি একটা স্ট্রং বেস এর বিক্রিয়া করাও, তাহলে শুধু বিক্রিয়া করাইলেই হবে না, যদি স্ট্রং অ্যাসিড এবং উইক বেস বিক্রিয়া করে তোমার হচ্ছে এখান থেকে কি তৈরি করবে, উইক বেজের সল্ট, উইক বেজের লবণ বা সল্ট, আমি এইভাবে লিখলাম উইক বেজের সল্ট প্লাস পানি তৈরি করবে। এটা হচ্ছে বিক্রিয়া। এখন বুঝো
তাই যদি হয় এখান থেকে বাফার কিভাবে হইতে পারে, যদি যদি বিক্রিয়া করে, বুঝছো, যদি যদি বিক্রিয়া শেষে কি হয়, তোমার উইক অ্যাসিডটা থাকে, এই দুইজনের মধ্যে কাকে থাকতে হবে বিক্রিয়া শেষে, উইক অ্যাসিডটাকে থাকতে হবে। স্ট্রং বেসটা শেষ হয়ে যেতে হবে, এটা শেষ হয়ে যাবে এবং উইক অ্যাসিডটা থেকে যাবে। তাহলে হচ্ছে তোমার কি থাকবে, এই দুজন বিক্রিয়া করে কিছু না কিছু পরিমাণে উইক বেস বা লবণ তো তৈরি করবেই, এবং কি তৈরি হয়, উইক বেজের সল্ট থাকে। তাহলে সেই ক্ষেত্রেও কি হবে, বাফার হবে। তাহলে এইটা আর একটা কন্ডিশন, একটা দুর্বল অ্যাসিডের সাথে স্ট্রং বেস বিক্রিয়া করলেও বাফার হইতে পারে। কখন, যদি স্ট্রং বেস বা শক্তিশালী ক্ষারটা শেষ হয়ে যায় এবং দুর্বল অ্যাসিডটা থাকে, তাহলে কি হবে, দুর্বল অ্যাসিডটা থাকবে এবং দুর্বল অ্যাসিডের লবণও তৈরি হবে। তাহলে দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের লবণ মিলে কি তৈরি করবে, বাফার। এইটা একটা। আবার সেম ভাবে ক্ষারের ক্ষেত্রে হইতে পারে, মনে করো একটা দুর্বল ক্ষার এবং একটা স্ট্রং অ্যাসিড বিক্রিয়া করলো, এবং যদি স্ট্রং অ্যাসিডটা শেষ হয়ে যায় তাহলে দুর্বল ক্ষারটা থেকে যাবে এবং দুর্বল ক্ষারের লবণটা তৈরি হয়ে থাকবে। তাহলে দুর্বল ক্ষার আর দুর্বল ক্ষারের লবণ সেটাও কি করবে, বাফার তৈরি করবে, সেম টু সেম এটার মতো। তাহলে দুইটা ওয়েতে বাফার হইতে পারে। একটা হচ্ছে তোমার ডিরেক্টলি দুর্বল অ্যাসিড আর দুর্বল অ্যাসিডের লবণ দিল, তাহলে অ্যাসিডীয় বাফার। ডিরেক্টলি তোমাকে দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের বাফার দিল, তাহলে সেক্ষেত্রেও তোমার কি হইতে পারে, এটাও একটা বাফার হবে। এবং আরো দুইটা কেস আছে, সেটা হচ্ছে তোমার যদি একটা দুর্বল অ্যাসিড এবং একটা স্ট্রং বেস বিক্রিয়া করে তাইলেও বাফার হতে পারে, এবং যদি একটা দুর্বল ক্ষার এর সাথে একটা স্ট্রং অ্যাসিড বিক্রিয়া করে তাইলেও বাফার হতে পারে। তবে সেক্ষেত্রে কন্ডিশন হচ্ছে দুর্বল যে তার থাকা লাগবে, দুর্বল তার থাকা লাগবে, নাইলে বাফার হবে। ঠিক আছে, সো এই দুটো কন্ডিশন যদি বুঝো তাহলে দেখবা বাফারের সব কোশ্চেন এই দুটো কন্ডিশন থেকে আসে। মানে পিএইচ এর যে ম্যাথ গুলো আসে বাফারের, সেটা মূলত এই দুটো থেকেই আসে। ঠিক আছে, এবার আসো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। বাফার এই কাজটা করে কিভাবে, বাফার মূলত স্পেশাল এই কাজটা করে কিভাবে, যে পিএইচ চেঞ্জ হয় না, বাফার এই কাজটা করে হচ্ছে মূলত লাশ-তেলের নীতির উপর বেস করে। একটু দেখো এখানে যদি অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল দেখি, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে আচ্ছা অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। এখন অম্লীয় বাফার কিভাবে কাজ করে, ফার্স্টে দেখো অম্লীয় বাফার হইতে হলে কি কি লাগবে ভাইয়া, অম্লীয় বাফার হইতে হইলে দুর্বল অ্যাসিড থাকা লাগবে এবং দুর্বল অ্যাসিডের লবণ থাকা লাগবে, যেভাবেই হোক। তো দুর্বল অ্যাসিড হিসেবে নিলাম CH3COOH, এবং দুর্বল অ্যাসিডের লবণ হিসেবে ধরো আমি সোডিয়ামের লবণই নিলাম CH3COONA। একটা দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণ থাকবে। তো সেখানে বিক্রিয়াগুলো কি হবে দেখো, যেহেতু দুর্বল তাহলে ও কিছু ভাঙবে কিছু ভাঙবে না, তাই হচ্ছে এখানে ডাবল চিহ্ন দিতে হবে, যেটা অর্ধ চিহ্ন দিতে হবে। তাহলে এখান থেকে কি হবে, CH3COO মাইনাস প্লাস H+ তৈরি হবে, এটা একটা। এবং CH3COON থেকে কি তৈরি হবে, CH3COO মাইনাস প্লাস সোডিয়াম প্লাস। এটাতে ডাবল তীর চিহ্ন দিলাম, এটাতে একটা তীর চিহ্ন কেন দিলাম, কারণ এটা হচ্ছে দুর্বল, কিছু ভাঙবে কিছু ভাঙবে না, তাই হচ্ছে ডাবল তীর চিহ্ন দিয়ে রাখছি। আর এটা হচ্ছে লবণ, সবই ভাঙবে, তাই লবণটাকে একমুখী তীর চিহ্ন দিয়ে রাখছি। ঠিক আছে, আচ্ছা। সো এটা হচ্ছে বিক্রিয়া দুর্বল অ্যাসিডের। এখন ধরো তুমি সামান্য পরিমাণে H+ যোগ করলা, ঠিক আছে, সামান্য
কি হয় আমরা একটু দেখতে চাই। সামান্য অ্যাসিড যোগ করলাম, এখন তুমি এখানে যখন অ্যাসিড যোগ করবা H প্লাস কাকে খুঁজবে, মাইনাস কে খুঁজবে। এখন এখানে মাইনাস আছে এই একটা আর এই একটা, কোনটার সাথে যাবে দেখো। এখানে তুমি সামান্য পরিমাণে H প্লাস যোগ করছো, সেই H প্লাসটা কি করবে, মাইনাস কে খুঁজবে, কারণ ও নিজে পজিটিভ। তাহলে এখানে এই একটা আছে CH3COO মাইনাস, এইখানে একটা আছে CH3COO মাইনাস। কোন তোমার CH3COO মাইনাসটাকে ও চুজ করবে? ও চুজ করবে লবণেরটাকে। প্রশ্ন হচ্ছে ভাই কেন এই অ্যাসিডেরটাকে কেন না, লবণটাকে কেন চুজ করবে? দেখো অ্যাসিড তুমি যদি হচ্ছে 1 লক্ষ দাও, তাহলে সেখান থেকে জাস্ট একটা ভাঙবে, ভেঙে CH3COO মাইনাস তৈরি হবে, আর একটা H প্লাস তৈরি হবে। কিন্তু লবণ যদি তুমি 1 লাখ দাও, তাহলে 1 লাখই ভেঙে যাবে। লবণে এখানে কি চিহ্ন দিছি দেখো, সিঙ্গেল। তাহলে লবণ কি করে, পুরাপুরি বিয়োজিত হয়, সম্পূর্ণ বিয়োজিত হয়। বাট অ্যাসিড কি সম্পূর্ণ বিয়োজিত হয়? আংশিক ভাঙে, কিছুটা ভাঙে। তাহলে এই যে অ্যাসিড থেকে যে ইথানয়েড আয়নটা বা CH3COO মাইনাসটা আসবে, সেটা কি খুবই কম, সংখ্যা অনেক কম। আর লবণ থেকে যেটা আসবে সেটা সংখ্যা অনেক বেশি। তাহলে H প্লাসটা এসে কি করবে, তোমার যেই দিকে তোমার CH3COO মাইনাস যার থেকে বেশি আসছে তারটাকে পিক করবে। তাহলে যে H প্লাসটা কি করবে, যখন তুমি H প্লাসটা দিবা, সেই H প্লাসটা এই CH3OO মাইনাসের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি বানায় ফেলবে, বিক্রিয়া করে বানায় ফেলবে CH3COOH, অর্থাৎ দুর্বল অ্যাসিডটা বানায় ফেলবে। তাহলে দেখো এই বাফার দ্রবণটার মধ্যে আমি কি করলাম, H প্লাস যোগ করলাম। সে কি করছে, লবণের যে ইথানয়েড আয়ন CH3COO মাইনাস আছে সেটাকে নিয়ে কি বানায় ফেলছে, ইথানোয়িক অ্যাসিড বানায় ফেলছে, তাই তো। এবার দেখো ইথানোয়িক অ্যাসিড এমনি দুর্বল, তৈরি হয়েছে কয়টা, একটা। ইথানোয়িক অ্যাসিড একটা তৈরি হয়েছে, তাই না, একটাই কি ভাঙে? ইথানোয়িক অ্যাসিড তো ভাঙতেই চায় না। এখানে 1 লক্ষ দিয়েছি, তার মধ্যে একটা বা দুইটা ভাঙছে। আর এখানে H প্লাস দেওয়ার কারণে একটা ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়েছে। এই একটা কি আর ভাঙবে, সহজে ভাঙবে? তো এই একটা আর ভাঙবে না। তো এইটা যদি আর না ভাঙে, দেখো এটা যদি না ভাঙে এবং এটা যদি এমনই থাকে, এটা এইভাবেই থাকবে, তাহলে এটা থেকে তো আর H প্লাস আসবে না, এটা এইভাবেই থাকবে। তাহলে দেখো এই দ্রবণে আগেও H প্লাস যতটুকু ছিল পরেও ততটুকুই আছে। আমি বাইরে থেকে H প্লাস যোগ করার পরেও H প্লাস যতটুকু বাইরে থেকে যোগ করছিলাম সেইটা লবণের ইথানয়েডের সামনে কি বানায় ফেলছে, দুর্বল অ্যাসিড বানায় ফেলছে। তাহলে এই দ্রবণে H প্লাস আগেও যা ছিল পরেও তাই আছে। তাহলে পিএইচ কি চেঞ্জ হলো? তাহলে অ্যাসিড যোগ করলাম বাট পিএইচ চেঞ্জ হইলো না। এটা হচ্ছে অ্যাসিডের মধ্যে যখন আমরা এই বাফারের মধ্যে যখন আমরা অ্যাসিড যোগ করি, তখন সে কি করে, তোমার অম্লীয় বাফারের মধ্যে সে কি করলো, CH3COO মাইনাস কে নিয়ে দুর্বল অ্যাসিড বানায় ফেললো। এখন দুর্বল অ্যাসিড তো নিজেই ভাঙতে চায় না, কেবল একটা তৈরি হয়েছে, এটা তো ভাঙবে না। তো যদি না ভাঙে তাহলে আগেও যা H প্লাস ছিল এখনো তাই আছে, তার মানে আলটিমেটলি কি হবে না, পিএইচ চেঞ্জ হবে না। এবার আসো সামান্য ক্ষার যোগ করলে কি হবে। সামান্য ক্ষার যোগ, আচ্ছা। তো ক্ষার, সামান্য ক্ষার মানে কি, OH মাইনাস। OH মাইনাস যদি যোগ করি সেটা কি প্লাস কে খুঁজবে। এখন OH মাইনাস যদি কোনোভাবে H প্লাস কে পায় তাহলে কি বানায় ফেলে, পানি বানায় ফেলে না। তাহলে OH মাইনাসটা এসে কাকে ধরবে, এই যে এই OH প্লাসটাকে। তাহলে এই যে এই OH মাইনাসটা কি করবে, এই H প্লাসটাকে নিয়ে কি বানায় ফেলবে, পানি, H2O। এখন তুমি বুঝো OH মাইনাসটা এসে কি করলো, আমার যে H প্লাসটা ছিল সেটাকে নিয়ে গেছে। তাহলে আমার পিএইচটা কি করলো, রাইজ করলো না, পিএইচটা বেড়ে যাবে কারণ H প্লাসটা কমে গেছে। তাহলে এর কিন্তু সমস্যা হয়ে গেছে, কারণ আমার পিএইচ কি হলো, অলরেডি তোমার আমার যে পিএইচটা কন্ট্রোল করতেছিল H প্লাস ওরই নিয়ে চলে গেছে। OH মাইনাসটা এসে আমার যে H প্লাসটা ওরই নিয়ে চলে গেছে। তাহলে এইবার কিন্তু পিএইচ আপ ডাউন হইছে। বাট তুমি দেখো এটা একটা কি বিক্রিয়া ভাই, ডাবল তীর চিহ্ন দিছি, উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার উৎপাদকে তুমি কি করছো, কমায় ফেলছো, কেউ একজন নিয়ে গেছে, উৎপাদ কমে গেছে। তাহলে আমি নিজেই লাসাতে নিতে পড়াইছি যে উভমুখী বিক্রিয়া যদি কমে যায় তাহলে বিক্রিয়া ডান দিকে আসে। অর্থাৎ এই CH3COO মাইনাস দেখবে যে সে যে দুইটা উৎপাদ তৈরি করছিল তার মধ্যে একটা নিয়ে গেছে অন্যজন, যেই একটা অ্যাসিড ভেঙে CH3COO মাইনাস আর H প্লাস তৈরি হয়েছিল সেইটাও নিয়ে গেছে। তাহলে ও কি করবে, এখন বাধ্য হয়ে আরেকটা ভাঙবে, ভেঙে এই যে H প্লাসটা OH মাইনাসটা নিয়ে গেল, সে আরেকটা H প্লাস তৈরি করে দিবে এবং ঘুরে ফিরে দেখো আলটিমেটলি আবার সেই H প্লাসটা ফেরতে চলে আসবে। এটা কেন হইলো, কারণ হচ্ছে দেখো উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার
উৎপাদ কমে গেছে, উৎপাদ কমে গেলে বিক্রিয়া কোন দিকে যায়? ডান দিকে যায়। তার মানে CH3 ডাবল ও মাইনাস ভেঙে কি তৈরি করবে? এটা তৈরি করবে, প্লাস আরেকটা H প্লাস তৈরি করে দিবে, যেটা OH মাইনাস নিয়ে গেল সেটা আবার রিপ্লেস হয়ে যাবে। তার মানে আলটিমেটলি কি হলো না, এই যে অম্লীয় বাফারটা আছে, আমি এখানে H প্লাস যোগ করলাম, OH মাইনাস যোগ করলাম, দুই ভাবেই কি হলো না, আমার এই H প্লাস এর পরিমাণটা কমলো না বাড়লো না, তাহলে পিএইচ কি চেঞ্জ হয়েছে? পিএইচ চেঞ্জ হয়। তাহলে এইটা হচ্ছে কৌশল, যে অম্লীয় বাফার কিভাবে তার পিএইচটাকে চেঞ্জ করতে দেয় না, অম্লীয় বাফার তার পিএইচটাকে কিভাবে কনস্ট্যান্ট রাখে, এটা হচ্ছে কৌশল। তাহলে আমি একবার রিক্যাপ করে দিই। অম্লীয় বাফারে আমরা যখন সামান্য পরিমাণে H প্লাস বা অম্ল যোগ করছিলাম, তখন সেই H প্লাসটা লবণের CH3 ডাবল ও মাইনাসটাকে নিয়ে অ্যাসিড বানায় ফেললো। এখন এই অ্যাসিড তো ভাঙতেই চায় না, তাহলে এটা আর ভাঙবে না, এটা এমনিই থাকবে। তাহলে H প্লাস যা ছিল তাই আছে, পিএইচ চেঞ্জ হয় নাই। আচ্ছা, লবণেরটাকে কেন ধরছে? ব্যাখ্যা কি? ব্যাখ্যা হচ্ছে অ্যাসিড তোমার যদি সংখ্যা 1 লক্ষ হয়, অনেকগুলো হয়, ভাঙে মাত্র কয়েকটা, বাট লবণ তুমি যা দিবা সব ভাঙা যাবে। তার মানে লবণ থেকে ইথানল আয়ন বেশি আসছে, তাই H প্লাসটা গিয়ে লবণেরটাকেই ধরবে, কারণ এটা বেশি না। আচ্ছা, এবং OH মাইনাস যখন দিলাম, OH মাইনাস H প্লাস কে নিয়ে পানি বানায় ফেললো, তো আমার H প্লাস কিন্তু এবার কমে গেছে। বাট একটা উভমুখী বিক্রিয়ার উৎপাদ কমে গেলে বিক্রিয়া ডান দিকে যায়, তার মানে CH3 ডাবল ও মাইনাস ভেঙে এইটা তৈরি করবে এবং H প্লাস তৈরি করে দিবে। তার মানে যেই H প্লাসটা কম ছিল সেটা আবার চলে আসবে এবং ঘুরে ফিরে আমার H প্লাসের পরিমাণ চেঞ্জ হলো না, আলটিমেটলি পিএইচও চেঞ্জ হলো। এটা হচ্ছে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। এবার চলো আমরা চলে যাবো ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। সেম ইজি আছে, ঠিক আছে, যেভাবে বলছি সেভাবেই ব্যাখ্যা করে দিবা। ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল। ওকে, তাহলে আমরা একটা ক্ষারীয় বাফার নিতে হবে। তাহলে ফার্স্টে নিয়ে নিলাম হচ্ছে NH4OH, একটা দুর্বল ক্ষার। এবং এটা কেন ডাবল তীর চিহ্ন দিচ্ছে এবার আর বলতে হবে না আশা করি, কারণ হচ্ছে এটা দুর্বল, কিছু ভাঙবে কিছু ভাঙবে না, তাই হচ্ছে ডাবল তীর চিহ্ন দিলাম। এবং সেখান থেকে কি তৈরি হবে? NH4 প্লাস প্লাস OH মাইনাস। ওকে ফাইন। এবং তারই লবণ, ধরো NH4Cl নিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইডের লবণ, তো এটা পুরোপুরি ভাঙবে, এটা কিন্তু সিঙ্গেল তীর চিহ্ন। সেখান থেকে কি তৈরি হবে? NH4 প্লাস প্লাস ক্লোরিন মাইনাস। এবার এখানেও কি করব? ওই সেম, সামান্য অ্যাসিড যোগ করব, সামান্য ক্ষার যোগ করব। তাহলে চলো ফার্স্টে হচ্ছে সামান্য অ্যাসিড যোগ করি, সামান্য H প্লাস যোগ। ওকে, H প্লাস এসে কাকে ধরবে? OH মাইনাস কে পানি বানাবে। তাহলে H প্লাসটা এসে কি করবে? H প্লাসটা এসে এই OH মাইনাসটাকে নিয়ে কি বানাবে? পানি। এখন দেখো, অ্যাসিড যোগ করার কারণে আমার এই যে পিএইচটা এখানে চেঞ্জ কন্ট্রোল করতেছে কে? এই OH টার পরিমাণ, তাই না? OH এর পরিমাণের উপরে তো পিএইচ ডিপেন্ড করতেছে। সো এই যখন অ্যাসিড যোগ করলাম, অ্যাসিডটা এসে আমার এই OH মাইনাসটাকে নিয়ে পানি বানায় ফেললো, তাহলে OH মাইনাসটা কমে গেল, পিএইচও কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তাহলে এইবার তুমি বলো, উভমুখী বিক্রিয়ার উৎপাদ কমে গেছে, উৎপাদ যদি কমে যায়, উৎপাদ যদি ডাউন করে, বিক্রিয়া ডান দিকে যায়, তাহলে NH4OH দেখবে সে যে OH মাইনাসটাকে তৈরি করছিল সেটা একজন নিয়ে গেছে, তাহলে কি করবে? বিক্রিয়া ডান দিকে যাবে, লাস্ট তেলের নীতি অনুযায়ী বিক্রিয়াটি ডান দিকে যাবে এবং NH4OH ভেঙে NH4 প্লাস এবং OH মাইনাস তৈরি করবে। যতটুকু OH মাইনাস H প্লাস নিয়ে গেল সেটা আবার তৈরি করে দিল কে? NH4OH, লাস্ট তেলের নীতি অনুযায়ী। তাহলে আলটিমেটলি কি হলো না, H প্লাস যোগ করলাম, শুরুতে OH মাইনাস চেঞ্জ হয়েছিল, বাট NH4OH কি করবে? সাথে সাথে আবার OH মাইনাস তৈরি করে দিবে। আলটিমেটলি OH মাইনাস চেঞ্জ হচ্ছে না, H প্লাস যোগ করার কারণে, অ্যাসিড যোগ করার কারণে। তার মানে অ্যাসিড যোগ করলাম বাট আমার পিএইচ চেঞ্জ হলো না, এটা হচ্ছে অ্যাসিড যোগ করলাম। এবার হচ্ছে ক্ষার, সামান্য ক্ষার OH মাইনাস যোগে। ওকে, OH মাইনাস ও কি প্লাস কে খুঁজবে, হয় এটা নাইলে এটা। এখন তোমরা সবাই জানো যে লবণেরটাকেই ধরবে, কেন? কারণ হচ্ছে লবণ যে পরিমাণে আছে, লবণ থেকে যতগুলা NH4 আসবে, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা দুর্বল ক্ষার থেকে ওই পরিমাণে NH4 প্লাস আসবে না। তাহলে স্বাভাবিকভাবে বাইরে থেকে যে আসবে সে লবণের NH4 প্লাসটাকেই নিবে। তাহলে এই OH মাইনাসটা কি করবে? এই লবণের, দেখো
এখানে OH মাইনাসটা এই লবণের NH4+ কে নিয়ে বানায় ফেলবে NH4OH, বা আমাদের যে দুর্বল ক্ষারটা আছে সেইটা। এখন এটা তো দুর্বল ক্ষার, এটা তো আর ভাঙবে না। তো এটা যদি না ভাঙে, এটা থেকে তো আর OH আসবে না, NH4+ আসবে না। আমার দেখার বিষয় হচ্ছে OH চেঞ্জ হচ্ছে কিনা। তাহলে ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে দেখো আমার উদ্দেশ্য কি, যে ওএইচ মাইনাসটা চেঞ্জ করা যাবে না। তাহলে দেখো এখন ওএইচ মাইনাস কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ কি? তাহলে আমি পুরো জিনিসটা একবার রিক্যাপ করি। আমি কি করলাম, একটা ক্ষারীয় বাফার নিছি, সেই ক্ষারীয় বাফারে H+ যোগ করছি। সেই H+টা কাকে খুঁজতেছে? মাইনাসকে। এখন H+ যদি OH মাইনাসকে পায়, কি বানায় ফেলে? পানি বানায় ফেলে। তো শুরুতেই আমার OH মাইনাসটা চেঞ্জ হয়ে গেল। এখন এটা একটা উপমুখী বিক্রিয়া, উপমুখী বিক্রিয়ার উৎপাদ কমে গেছে। উৎপাদ কমে গেলে বিক্রিয়া ডান দিকে যায় লাসা তেলের নীতি অনুযায়ী, আর ডান দিকে যদি যায় NH4OH ভাঙবে, ভেঙে NH4+ তৈরি করবে এবং OH মাইনাস তৈরি করবে। NH4+ দিয়ে তো আমার কোনো কাজ নাই। OH মাইনাস যতটুকু H+ নিয়ে গেছিল ঠিক ততটুকু পরিমাণে তৈরি করে আবার সাম্যাবস্থা আনবে না লাসা তেলের নীতি অনুযায়ী, এবং আবার ঘুরে ফিরে OH মাইনাসটা যা ছিল তাই থাকবে। পিএইচ চেঞ্জ হইলো না। অ্যাসিড যোগ করলাম তবুও পিএইচ চেঞ্জ হইলো না। এরপরে যখন আমি ক্ষার যোগ করব, এই ক্ষারীয় বাফারটার মধ্যে আবার ক্ষার যোগ করব, তখন OH মাইনাসটা লবণের NH4+ থেকে নিয়ে কি বানায় ফেলবে? NH4OH। এখন এটা একটা দুর্বল ক্ষার, এটা আর ভাঙবে না। এটা না ভাঙলে এখান থেকে আর OH মাইনাস আসবে না, আর OH মাইনাস না আসলে আমার পিএইচ কমবেও না বাড়বেও। তাহলে এইভাবে কি করে তোমার অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার তাদের পিএইচটাকে ধরে রাখে। আমার মনে হয় না এত সুন্দরভাবে তোমরা আগে পিএইচ বুঝতে পারছো, বা তোমরা হচ্ছে এভাবে ফিল করে বুঝতে পারছো। আমি মূলত এইভাবেই বুঝি, ঠিক আছে? এটা এইভাবে আমি খুব ভালোভাবে বুঝছি যখন আমি পড়তাম, এবং এখানে আসলে ঠিক বোঝা যায়, এই চিত্রটা দিয়ে খুব সুন্দরভাবে বোঝা যায়। এবং পরীক্ষায় তোমরা এই চিত্রটা দিবা, এই চিত্রটা না দিলে কিন্তু তুমি বাফার দ্রবণের ক্রিয়া কৌশলে মার্কস পাবা না। তাহলে বাফার দ্রবণের প্রশ্নটা অ্যান্সার করবা কিভাবে পরীক্ষায়? দেখো বাফার দ্রবণের কোশ্চেনটা কিভাবে অ্যান্সার করবো আমি একটু দেখাই দিই তোমাকে। অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল দেখ আর ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল দেখ, তুমি এইভাবেই করবা। কিভাবে? দেখো, ধরো তোমাকে পরীক্ষাতে প্রশ্ন করছে যে তুমি একটা অম্লীয় বাফারে আজকে খুবই সমস্যা করতেছে পেন। আচ্ছা, বানান তো ভুল দেখছি। ক্রিয়া কৌশল, এটা তোমাকে বর্ণনা করতে বলছে। তুমি ফার্স্ট যে কাজটা করবা সেটা হচ্ছে পিএইচ এর সংজ্ঞা দিবা, বাফারের সংজ্ঞা দিবা। প্রথম শুরুই করবা হচ্ছে বাফারের সংজ্ঞা, যে বাফার কাকে বলে। আমি তোমাকে বলতেছি তুমি সিকিউটা অ্যান্সার করবা কিভাবে। ফার্স্টে তুমি দিবা হচ্ছে বাফারের সংজ্ঞা। রীতিমতো যুদ্ধ করা লাগতেছে। আচ্ছা, ফার্স্টে 1 নাম্বার কাজ হচ্ছে তোমাকে বাফারের সংজ্ঞাটা দিতে হবে, ঠিক আছে? ওকে। 2 নাম্বার কাজ, তোমাকে 2 নাম্বার কাজ হচ্ছে তোমাকে কোন বাফার বলছে, অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল বলছে, তাই না? তুমি এরপরে অম্লীয় বাফারের সংজ্ঞা দিবা। এরপরে তোমাকে যেই বাফার বলছে তুমি অম্লীয় বাফারের সংজ্ঞাটা দিবা, যে এটা হচ্ছে অম্লীয় বাফার। 3 নম্বরে তুমি হচ্ছে কি করবা, সামান্য H+ যোগ করলে কি হয় সেটা তাদেরকে বুঝাবা। সামান্য H+ যোগে কি হয়। এবং 4 নম্বরে তুমি বলবা
সামান্য OH মাইনাস যোগে কি হয়, কিভাবে সে পিএইচটাকে ধরে রাখে বা চেঞ্জ হয় না সেটা বলবা। এই চারটা জিনিস করার পর দেখো আমাকে বলছে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল বর্ণনা করতে, এটা কিন্তু বাংলা পড়ালেখা, ম্যাথ না। সো ম্যাথ না হলে নাম্বার ওঠানোটা টাফ, তাই কিভাবে সুন্দর মতো সিকিউটা লিখবা আমি বলতেছি। ফার্স্টে বাফারের সংজ্ঞা দিবা যে বাফার হচ্ছে যাদের পিএইচ চেঞ্জ হয় না, এমন একটা দ্রবণ যাতে তুমি অ্যাসিড যোগ করো ক্ষার যোগ করো পিএইচ চেঞ্জ হবে না, এটাকে বাফার বলে। অম্লীয় বাফার কি? অম্লীয় বাফার হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের লবণের মাধ্যমে তৈরি একটা বাফার যার পিএইচ চেঞ্জ হয় না, সেম কথা। এরপরে সামান্য H+ যোগ করলে কিভাবে পিএইচটা চেঞ্জ হয় না, সামান্য OH যোগ করলে কিভাবে পিএইচটা চেঞ্জ হয় না, সেই কথাগুলো বলবো। এখানে যা যা বলছি তাই দিয়ে বলবা। এরপরে গিয়ে তুমি সেই চিত্রটা দিবা। কি করবা, এখানে তোমার হচ্ছে সেই দুর্বল অ্যাসিড CH3COOH, এটাকে ডাবল তীর চিহ্ন, কারণ হচ্ছে এটা দুর্বল। এটা ভাঙলে কি তৈরি হবে, এটা ভাঙলে CH3COO মাইনাস প্লাস H প্লাস তৈরি হবে, এবং দুর্বল অ্যাসিডের লবণ CH3COO Na, এটা থেকে কি তৈরি হবে, এটা থেকে তৈরি হবে CH3COO মাইনাস প্লাস সোডিয়াম প্লাস। এখন এই যে H প্লাস যোগ করলে কি হয়েছিল, এটাকে নিয়ে গেছিল, এটা এখান থেকে চিত্র এঁকে দেখাই দিবা যে H প্লাস যোগ করলে এটাকে নিয়ে কি বানায় ফেলে, দুর্বল অ্যাসিড, এবং সেটা আর ভাঙে না, তাই পিএইচ চেঞ্জ হয় না এটা। এবং OH মাইনাস যোগ করলে কি হয়েছিল মনে আছে, OH মাইনাস যোগ করলে সেটা H প্লাস কে নিয়ে চলে গেছিল এবং বানায় ফেলছিল পানি, এবং লাস্ট লাইন অনুযায়ী বিক্রিয়া ডান দিকে গিয়ে আবার H প্লাস তৈরি করে দিছে, পিএইচ চেঞ্জ হয়নি। এবং এইটা সুন্দর মতো বক্স আকারে চিত্র আকারে দিয়ে দিবা, ঠিক আছে, সুন্দর একটা বক্স করে দিয়ে দিবা। ওকে, তাহলে অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল বর্ণনা করা শেষ। বাফারের সংজ্ঞা, অম্লীয় বাফারের সংজ্ঞা, সামান্য H প্লাস যোগে কি হয়েছে এই যে এই ঘটনাটা বর্ণনা করবা, সামান্য OH মাইনাস যোগে কি হয়েছে এই ঘটনাটা বর্ণনা করবা, এবং এরপরে এই চিত্রটা দিবা, শেষ। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে সেম টু সেম। এই পেজটাকে আমি কপি করি। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে সেম টু সেম, খালি এখানে কি হবে দেখো, এখানে ক্ষারীয় বাফার হবে। ক্ষারীয় বাফার, তাহলে যে এখানে জাস্ট খালি কি হবে, ফার্স্টে বাফারের সংজ্ঞা তো সেম, এরপরে জাস্ট কি করবা, অম্লীয় বাফারের জায়গায় এবার তুমি ক্ষারীয় বাফারের সংজ্ঞা দিবা যে ক্ষারীয় বাফার কাকে বলে। তুমি এবার ক্ষারীয় বাফারের সংজ্ঞা দিবা, সামান্য H প্লাস যোগে কিভাবে ক্ষারীয় বাফারে চেঞ্জ হয় না, OH মাইনাস যোগ করলে কেমনে চেঞ্জ হয় না সেটা বলবা, এবং এরপর তুমি বর্ণনা করবা ক্ষারীয় বাফারের যেই চিত্রটা আছে সেইটা। তুমি এরপর ক্ষারীয় বাফারের চিত্রটা দিবা এবং পাশে বক্স করে দিবা আলাদা করে, একদম সবার শেষে চিত্রটা দিবা। এভাবে করলে তোমাকে 1 নাম্বারও কাটবে না। এভাবে তুমি যদি অ্যান্সার করতে পারো তোমাকে 1টা নাম্বারও কাটবে না। দেখো আমি হচ্ছে এঁকে দিতেছি, এটি তোমরা আঁকবা। এবং এই চিত্রটা যদি আঁকতে পারো তাহলে তুমি এই চিত্রটা থেকে আসলে দেখে দেখে ব্যাখ্যাও করতে পারবা যে সব কাজটা এইভাবে এইভাবে হচ্ছে। পিএইচটা কিন্তু খুবই সোজা, বাফারটা কিন্তু খুবই সোজা। সো কি হবে তোমার NH4OH ডাবল তীর চিহ্ন ভেঙে কি তৈরি হয়, NH4+ তৈরি হয়, প্লাস হচ্ছে OH মাইনাস তৈরি হয়, এবং NH4Cl, ধরো ক্লোরাইডের লবণ নিলাম, কি তৈরি হবে NH4+ প্লাস ক্লোরিন মাইনাস। এবার সামান্য H প্লাস যোগ করব, H প্লাস কাকে নিয়ে যাবে, OH মাইনাস কে। সো এখানে H প্লাস দিয়ে দিবা, H প্লাসটা OH মাইনাসটাকে নিয়ে কি বানায় ফেলবে, পানি বানায় ফেলবে, H2O, ঠিক আছে। এন্ড দেন বিক্রিয়া উৎপাদ কমে গেছে, লাসাতিলের নীতি অনুযায়ী বিক্রিয়া ডানে যাবে এবং OH তৈরি করে দিবে, পিএইচ চেঞ্জ হবে না। এবং যখন হচ্ছে আমরা OH মাইনাস যোগ করব সেইটা এই লবণের NH4+ টাকে নিয়ে বানায় ফেলবে দুর্বল ক্ষার NH4OH, এবং যেটা আর ভাঙবে না, আর না ভাঙলে কি হবে না, OH আসবে না, পিএইচও চেঞ্জ হবে না। এবং এইটাও তোমরা হচ্ছে চিত্র আকারে দিয়ে দিবা, শেষ। এইভাবে তোমরা হচ্ছে বাফারের ক্রিয়া কৌশল বর্ণনা করবা। তাহলে বাফারের ক্রিয়া কৌশলে আশা করি আর কোনো সমস্যা নেই। আমি যেভাবে ব্যাখ্যা করলাম বাফারের ক্রিয়া কৌশল সেম ভাবে ব্যাখ্যা করবা, এবং সেম ভাবে এই প্রসিডিউরে বাফারের ক্রিয়া কৌশলটাকে অ্যান্সার করবা। তোমার 4 নাম্বার থেকে 1টা নাম্বার কেউ কাটতে পারবে, ঠিক আছে।
ওকে ফাইন, তাহলে চলো আমরা হচ্ছে বাফারের ম্যাথে চলে যাই, আমরা ডিরেক্ট বাফার এর ম্যাথে চলে যাই। ওকে, বাফার থেকে কিভাবে ম্যাথ আসে? বাফার থেকে দুই টাইপের ম্যাথ আছে, একটা হচ্ছে বলে তোমাকে যে এটা বাফার দেবো কিনা চেক করো, এবং আরেকটা প্রশ্ন আসে হচ্ছে যে এটার পিএস বের করো। বাফার থেকে দুইটা প্রশ্ন আসে, বাফার থেকে টোটালি তিনটা প্রশ্ন আসে। একটা হচ্ছে যে ক্রিয়া কৌশল, যেটা তো দেখাইলাম, কিন্তু ম্যাথ আসে দুই টাইপের। একটা হচ্ছে তোমাকে দুইটা পাত্র দিয়ে বা তিনটা পাত্র দিয়ে বলবে যে এদেরকে মিক্স করলে বাফার হবে কিনা, এবং আরেকটা হচ্ছে তোমাকে দুইটা পাত্র মিক্স করে বলে যে এদের পিএস বের করো। ঠিক আছে, দুইটা, একটা হচ্ছে চেক করতে বলে বাফার হবে কিনা, এবং আরেকটা হচ্ছে পিএস বের করো। ঠিক আছে, তো চেক আমরা করতেছি, বাট তার আগে বাফারের পিএস কিভাবে বের করব সেটা একটু দেখো। সো বাফারের পিএস বের করতে হয় হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন দিয়ে। আমরা গতদিন স্ট্রং অ্যাসিড এর স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং ক্ষারের পিএস কিভাবে বের করতে হয় সেটা দেখছি। দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের ক্ষেত্রে পিএস কিভাবে বের করতে হয়, কে এ আলফা সি, তোমাদের মনে আছে নিশ্চয়ই এই দুইটা। আবার বাফারের পিএস বের করতে হয় হ্যান্ডারসন হ্যাসেলবার্গ ইকুয়েশন দিয়ে। সেটা আবার কি একটু দেখো। ধরো আমরা একটা দুর্বল অ্যাসিড নিলাম, সেটা হচ্ছে CH3COOH, এটা থেকে কি তৈরি হয়, একটা দুর্বল অ্যাসিড। তো এটা ডাবল টিক চিহ্ন দিতে হবে কারণ এটা দুর্বল। সো ভেঙে কি তৈরি হয়, CH3COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস। সো এবার একটু আমরা যদি এইটার কেসি হিসাব করি, কেসি, তো যেহেতু অ্যাসিডের ক্ষেত্রে হিসাব করতেছি এজন্য এটাকে আমরা বলি কে এ। অ্যাসিডের ক্ষেত্রে যেহেতু হিসাব করতেছি তাহলে আমরা বলি কে এ। কত আসে দেখো তো একটু হিসাব করে, আমরা সাম্যদ্বিভব বের করছি না, উপরে উৎপাদের আয়নের ঘনমাত্রার গুণফল আর নিচে হচ্ছে বিক্রিয়ক, তাই তো? তাহলে এখানে উৎপাদটা কত, উৎপাদ হচ্ছে একটা CH3COO মাইনাস এটার ঘনমাত্রা ইনটু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা CH3COOH। সো একটু দেখো যে এইটার এই বিক্রিয়াটার কেসি বের করতেছি, এটা যেহেতু দুর্বল অ্যাসিড, এই দুর্বল অ্যাসিডের কেসি কত হয়, কে সি লিখি নাই কেন, এটা যেহেতু অ্যাসিড তাই কে এ লিখছি, যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তাহলে উপরে হচ্ছে এই যে উৎপাদ CH3COO এটার ঘনমাত্রা ইনটু H প্লাস এর ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে, এবার একটু দেখো আমি এই জিনিসটাকে, এই লাইনটাকে একটু ঘুরায় লিখি। দেখো এটাকে উপরে গুণ আকারে আছে না H প্লাস এর ঘনমাত্রা, এটাকে একটু এই পাশে নিয়ে লিখি। তোমরা তো মাইন্ড করবা না, আশা করি তোমাদের এই জিনিসগুলো বুঝো। যেহেতু আমার উদ্দেশ্য পিএস বের করা, তাই আমি এই যে এই H প্লাসটাকে একটু আলাদা করে লিখলাম। ও কিন্তু উপরেই আছে গুণ আকারে, সমস্যা নাই। যেহেতু আমি আমার উদ্দেশ্য কি পিএইচ বের করা না, এখান থেকে পিএইচ এর যে সূত্রটা আছে সেটা বের করা, তার জন্য ওই দেখো H প্লাসটাকে আমি একটু আলাদা ভাবে রাখছি যেন হচ্ছে পিএইচ সূত্রটা আসে। এবার পিএইচ মানে কি, মাইনাস লগ অফ H প্লাস, তো সব জায়গায় কি নিতে হবে, লগ নিতে হবে। সো পরের লাইনে আমরা কি করো, লগ দেয়া গুণ করে দিই সবাইকে। সো এটার সামনে লগ নিলে হয়ে যাবে লগ কে এ ইকুয়ালস টু, এখানে দেখো দুইটা পার্ট, একটা হচ্ছে এই যে এইখান থেকে এতটুকু, এইটা একটা পার্ট, এবং এতটুকুর সাথে H প্লাসটা দেখো গুণাকারে আছে। আমি একটু আলাদা করে এই জন্যই লিখছি যেন এদেরকে আলাদাভাবে দেখাইতে পারি। এইটার সাথে এটা গুণাকারে আছে। এখন লগ সামথিং যদি গুণাকারে থাকে কি হয়ে যায়, যোগ আকারে চলে আসে না? দেখো আমরা ওই দিনও বলছি যে লগ ধরো a গুণ b, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে লগ a প্লাস লগ b এভাবে লিখতে পারি। তাহলে লগ যখন নিব তাহলে লগ এইটা প্লাস লগ H প্লাস লিখতে পারবো। ঠিক আছে, ওই যে H প্লাসটাকে আলাদা নিয়েছি কেন দেখছো, লগ H প্লাসটা লেখার জন্য, যেন হচ্ছে ওখান থেকে পিএস বের করতে পারি। সো লগ নিলাম, তাহলে এটার সামনে লগ চলে আসবে, তাহলে লগ উপরে কি, উপরে হচ্ছে CH3COO মাইনাস আর নিচে হচ্ছে অ্যাসিড CH3COOH
প্লাস, যেহেতু এই যে গুণ আছে মাঝখানে, তাহলে প্লাস লগ কার এইচ প্লাস, সব পক্ষে লগ নিলাম। এবার একটু দেখো, এবার কি করব, সবাইকে মাইনাস দ্বারা গুণ করব। কেন? কারণ আমরা সবাই জানি পিএইচ মানে কি, পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে এই যে এইচ প্লাস এর সামনে মাইনাস দিলেই তো চলে আসতেছে, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে সবার সামনে মাইনাস নিয়ে নাও। তাহলে মাইনাস লগ কে এ ইকুয়ালস টু মাইনাস লগ CH3 COO মাইনাস এটার ঘনমাত্রা ডিভাইড বাই CH3 COOH এটার ঘনমাত্রা মাইনাস লগ অফ H প্লাস। এবার একটা কাজ করি, দেখো মাইনাস লগ কে এ, এটাকে এপাশে পাঠিয়ে দাও, এইটুকুকে এপাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে প্লাস লগ CH3 COO মাইনাস ডিভাইড বাই CH3 COOH, এবং এক পাশে এটা থাক মাইনাস লগ H প্লাস। এবার একটু দেখো তো, মাইনাস লগের পরে কে এ আছে, তাহলে কি পিকে বলা যায়? ফার্স্ট ক্লাসেই বলছিলাম মাইনাস লগের পরে যা থাকবে সেটাকে পি এর উপরে লেখা যায় না? পিএইচ মানে কি মাইনাস লগ এইচ প্লাস, পিওএইচ মানে কি মাইনাস লগ ওএইচ মাইনাস, তো পি কে এ মানে কি মাইনাস লগ কে এ। তাহলে এই যে এইটুকুর বদলে মাইনাস লগ কে এর বদলে পি কে এ লেখা যায় প্লাস লগ, এটা তো কিছু লিখতে পারতেছি না, এটা এইভাবেই থাক CH3 COO মাইনাস প্লাস CH3 COOH ইকুয়ালস টু, দেখো তো মাইনাস লগ এইচ থাকলে কি পিএইচ, এই দেখো একটা দুর্বল অ্যাসিড, এইটাই তো ছিল বাফার দ্রবণের মধ্যে, এই দুর্বল অ্যাসিডটার যেই পিএইচ সেটা কিভাবে বের করতে হয়? এই যে এই সমীকরণটাকে বলা হয় হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। পিএইচ সমান সমান পিকে প্লাস লগ উপরে অ্যাসিডের লবণের ঘনমাত্রা ডিভাইড বাই নিচে ওই দুর্বল অ্যাসিডের ঘনমাত্রা, এটাকে বলা হয় হচ্ছে হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। বলো তোমরা এই ইকুয়েশনটা বুঝতে পারছো কিনা? যে ক্লাসে যে কজনে আসো একটু বলো ভাইয়াকে যে ইকুয়েশনটা বুঝতে পারছো কিনা। এটা আহামরি কঠিন ইকুয়েশন না, বাট অনেকে আছে পড়তে গেলে কঠিন হয়, তার জন্য হচ্ছে বুঝাই দিলাম, ঠিক আছে? তার জন্য হচ্ছে একটু বুঝাই দিলাম। বলো হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশনটা বুঝতে পারছো কিনা? হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন, ঠিক আছে? তোমরা হয়তো মুখস্থ করবা, বাট এটা আহামরি কঠিন না, ঠিক আছে? জাস্ট বিক্রিয়াটা লিখলেই করা যায়, বিক্রিয়াটা লিখলেই তোমরা এই কোশ্চেনটা মিলাইতে পারো। ওকে, ম্যাথ করার সময় তোমরা মুখস্থ করবা, তখন সমস্যা নাই, যে পিএইচ সমান সমান পিকে প্লাস লগ, এইটা ম্যাথ করার সময় মুখস্থ করতে পারবা, বাট একটু প্রমাণটা দেখাই দিলাম। তাহলে এটা হচ্ছে হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন থেকে কিভাবে বাফার দ্রবণের পিএইচ বের করা যায়, সেইটা কিভাবে বাফার দ্রবণের পিএইচ বের করা যায় সেটা হচ্ছে আমরা দেখলাম হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন থেকে। এবার একটু দেখো, আমরা যদি একটু সিম্পলিফাই করি জিনিসটাকে, জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াইছে? ইকুয়েশনটা দাঁড়াইছে যে বাফার দ্রবণের পিএইচ ইকুয়ালস টু পি কে এ প্লাস লগ উপরে হচ্ছে যে দুর্বল অ্যাসিডের লবণটা আছে CH3COO মাইনাস সেইটা, আর নিচে দাঁড়াইছে হচ্ছে CH3COOH, অর্থাৎ অ্যাসিডের যে ঘনমাত্রা, দুর্বল অ্যাসিডটা আছে তার ঘনমাত্রা। তাহলে এইটা হচ্ছে আমাদের হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। পিএইচ সমান সমান P
পিকে প্লাস লগ উপরে অ্যাসিডের লবণের ঘনমাত্রা, নিচে অ্যাসিডের ঘনমাত্রা। সেম ভাবে তুমি যদি ক্ষারেরটা করো তুমি পাবা হচ্ছে POH, কারণ ক্ষারের ক্ষেত্রে তো OH বের করতে হয়, সেটা কত আসবে পি, এটা হচ্ছে KA মানে অ্যাসিড, তখন আসবে ক্ষার PKB বেস প্লাস লগ, বাকি সব সেম। দেখো উপরে অ্যাসিডের লবণ আসছে না, তাহলে এখানে কি আসবে ক্ষারের লবণ কি NH4 প্লাস, আর নিচে আসছে ওই দুর্বল অ্যাসিডটা, তাহলে এখানে কি আসবে নিচে দুর্বল ক্ষার, সেটা কি NaH4OH। তাহলে এইটা হচ্ছে হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। এইভাবে আমরা চাইলে হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের পিএইচ ক্যালকুলেশন করতে পারি। এটা হচ্ছে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে, এটা হচ্ছে দুর্বল ক্ষারের ক্ষেত্রে পিওএইচ বের করে ফেললে 14 থেকে বাদ দিলেই পিএইচ চলে আসবে, এটা তোমরা সবাই জানো। তাহলে এটা হচ্ছে হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। এখন আমরা ম্যাথে চলে যেতে পারবো, ঠিক আছে? এখন আমরা ডিরেক্টলি ম্যাথে চলে যেতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে চলো আমরা হচ্ছে ম্যাথে চলে যাই, দেখি এখানে পিএইচ থেকে কি কি সিকিউ বোর্ডে আসছে 23 সালের বোর্ডে। চলো ফার্স্ট কোয়েশ্চেন, এখানে একটা পাত্র আছে, দেওয়া আছে 2% W/V সালফিউরিক অ্যাসিড, 40 ml 0.08 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং 60 ml 0.06 মোলার CH3 সিরাবোজ ইথার, একটা দুর্বল অ্যাসিড দেওয়া আছে। এখানে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, একটা স্ট্রং ক্ষার, এখানে হচ্ছে কি শক্তিশালী ক্ষার সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। সো আমাকে বলছে গ নাম্বার প্রশ্নে যে 1 নাম্বার পাত্রের পিএইচ বের করো। এখন 1 নাম্বার পাত্রে কি আছে সালফিউরিক অ্যাসিড, তাই তো? তাহলে একটু দেখো 1 নাম্বার পাত্রে আছে 2% W/V সালফিউরিক অ্যাসিড, 2% W/V সালফিউরিক অ্যাসিড এর পিএইচ এটা বের করতে বলছে, ঠিক আছে? তো ফার্স্টে কোন ভাবে ম্যাথটা হবে, সালফিউরিক অ্যাসিড কি শক্তিশালী অ্যাসিড, তাহলে এখানে আর কোনো যে কে এ সি আলফা এগুলো ঝামেলা নাই, তাই তো? ডাইরেক্ট যদি কোনোভাবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে পারি তাহলে মাইনাস লগ H প্লাসে বসাই দিব, সূত্র চলে আসবে। তাহলে এখান থেকে আগে কি করতে হবে, তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে। তাহলে চলো ঘনমাত্রা বের করি। এখন এটা তো তোমার পরিমাণগত রসায়নে পড়ছো, যেখান থেকে ঘনমাত্রা কিভাবে বের করতে হয়। তাহলে ফার্স্টে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা বের করি। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা S, ঠিক আছে? কত আসবে দেখো তো, পার্সেন্ট দেওয়া থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, যত পার্সেন্ট সেটা লিখতে হয়, 2% তাই 2% থেকে ঘনমাত্রা বের করতেছি 2 ইনটু তার সাথে কত গুণ দিতে হয় 10, তার সাথে কত গুণ দিতে হয় 10, ভাগ করতে হয় কত দ্বারা, যার ঘনমাত্রা বের করতেছি তার আণবিক ভর দ্বারা। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত ভাইয়া 98, তাহলে সেটা দ্বারা ভাগ করতে হয়। এটা হচ্ছে ফর্মুলা। পার্সেন্ট W/V দেওয়া থাকলে, কি করতে হয়, যত পার্সেন্ট সেইটা গুণ 10, সূত্রের 10 ডিভাইডেড বাই কি দ্বারা ভাগ করতে হয়, যারটা বের করতেছো তার আণবিক ভর। তাহলে এই কাজটা যদি করো তুমি পেয়ে যাবা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। তাহলে ওয়েট, ক্যালকুলেটরটা লিখছিলাম, ক্যালকুলেটর ছাড়া তো আসলে এখন অনেকগুলো ম্যাথ করবো, তো ক্যালকুলেটর লাগবে। সো
এটা যদি আমরা হিসাব করি কত আসছে 2 × 10 ডিভাইড বাই 98, তাহলে ঘনমাত্রা আসছে হচ্ছে 0.204 এত মোলার। সেটা কার ঘনমাত্রা আসলো ভাইয়া? সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা আসলো। এটা আসলো সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। এবার আমরা যদি পিএইচ বের করতে যাই তাহলে কত আসবে? সূত্র হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, নট সালফিউরিক অ্যাসিড। তারা আমাকে বলতেছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দাও। এবার দেখো তো একটা সালফিউরিক অ্যাসিড কয়টা হাইড্রোজেন দান করতে পারে ভাইয়া? দুইটা, H2SO4 H2। তাহলে একটা সালফিউরিক অ্যাসিড যদি ভেঙে যায় তাহলে হাইড্রোজেন কয়টা বের হয়? দুইটা। তার মানে সালফিউরিক অ্যাসিড 1 আর হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা হয়ে যাবে 2। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি ঘনমাত্রা হয় 0.204 তাহলে হাইড্রোজেনের হবে তার ডাবল। তাহলে মাইনাস লগ অফ কি করতে হবে? 2 গুণ সালফিউরিক অ্যাসিডটা যেটা ছিল কত 0.204। এই যে দুইটা গুণ দিলাম, এই দুই কেন গুণ দিলাম? কারণ পিএইচ মানে কি? হাইড্রোজেনের ঘনমাত্রা। এখন সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করছি পার্সেন্ট থেকে, কিন্তু সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি থাকে? দুইটা হাইড্রোজেন থাকে। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যা হবে হাইড্রোজেনের হবে তার ডাবল। যদি ফসফরিক অ্যাসিড হইতো তাহলে হয়তো 3 গুণ, কারণ H3PO4 না। তাহলে ওই সংখ্যাটা দ্বারা গুণ দিতে হবে, যেটাকে তোমরা পরিমাণগত রসায়নে বলতে তুল্য সংখ্যা। তার মানে কি করতে হবে? ওই অ্যাসিডের ঘনমাত্রা বা ক্ষারের ঘনমাত্রা যেটাই বের করো না কেন সেখান থেকে H+ অথবা OH- এ নিতে হইলে তুল্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে। যেটা তুল্য সংখ্যা 2, তাই 2 দ্বারা গুণ করছি। ঠিক আছে, ওকে। তাহলে এটা করো, তাহলে পিএইচ চলে আসবে কত? আসবে পিএইচ আসবে মাইনাস লগ অফ 2 × 0.204 0.389। তাহলে এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার, যে 2% WIB সালফিউরিক অ্যাসিডের পিএইচ। একবার বের করলাম, এই টাইপের প্রশ্ন কিন্তু আর করব না। তাহলে চলো এর পরের প্রশ্ন কি বলছে একটু দেখি। পরের প্রশ্নে আচ্ছা বলছে 2 নাম্বার এবং 3 নাম্বার পাত্রের মিশ্রিত দ্রবণে সামান্য পরিমাণে 1 নাম্বার পাত্রের দ্রবণ যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা? কিছু বুঝতেছো? বলছে 2 নাম্বার আর 3 নাম্বার পাত্র, এই যে এই 2 আর 3 এটাকে যদি মিক্স করলে যেটা হবে, যে দ্রবণটা হবে তার মধ্যে সামান্য পরিমাণে যদি 1 নাম্বারটা যোগ করি, যে সামান্য পরিমাণে কথাটা দেখেই তো বুঝতেছো যে এটা বাফারের প্রশ্ন বলতেছে, যে সামান্য পরিমাণে 1 নাম্বারের দ্রবণে কি আছে? সালফিউরিক অ্যাসিড। তার মানে সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করলে পিএইচ চেঞ্জ হবে কিনা? দেখো 1 নাম্বার পিএইচ চেঞ্জ হবে কিনা সেটা জানতে চাইছি। তার মানে কি বলতেছে? দেখাও যেটা বাফার কিনা। তার মানে যদি বাফার হয় তাহলে 1 নাম্বার পাত্রে অ্যাসিড যোগ করলে পিএইচ চেঞ্জ হবে না, আর যদি বাফার না হয় তাহলে পিএইচ চেঞ্জ হবে। এটাই তোমার কাছে জানতে চাইছি। তার মানে যে আমাদের প্রথম কি বললাম, চেক করতে বলবে যে বাফার কিনা, দুইটা মিক্সচার দিয়ে বলবে দুইটাকে মিক্স করলে বাফার হবে কিনা, বিভিন্ন আকার অ্যাঙ্গেলে স্বীকৃত বলে দেওয়া থাকবে, অথবা তোমাকে আরেকটা হচ্ছে হ্যান্ডারসন হ্যাসেলবার্গ দিয়ে পিএইচ বের করতে বলবে। তাহলে এটা প্রথম টাইপের প্রশ্ন, যেখানে তোমাকে চেক করতে বলবে যে এর মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ চেঞ্জ হবে কিনা। ঠিক আছে, ওকে চলো এই প্রশ্নটা সলভ করি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আগেই বলতেছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আসবে। ঠিক আছে, 4 থেকে 5টা বোর্ডে এই টাইপের প্রশ্ন আসবে। ওকে চলো ম্যাথটা অ্যান্সার করা যায়। সো 1 নাম্বার পাত্রে তোমার 40 ml 0.08 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর 2 নাম্বার পাত্রে 60 ml 0.06 মোলার CH3COOH। আচ্ছা, সো এই দুটোকে মিক্স করতে হবে, তাই তো? আচ্ছা, ওই দিন আমি তোমাদের পরিমাণগত রসায়নে তোমার হচ্ছে এই চ্যাপ্টারে ম্যাথ করাইছিলাম, মনে আছে তোমাদের? যে কিভাবে করতে হয় আমরা সেটাই করব। আমি বারবার বলছি, অ্যাসিড মানে আমার কাছে H+, ক্ষার মানে আমার কাছে OH-। আমি দুনিয়ার যে কোনো অ্যাসিড দেওয়া থাক আমি H+ এর কাছে যাব, আমার কাছে দুনিয়ার যে কোনো ক্ষার দেওয়া থাক আমার OH- এর কাছে যাব, এবং চেক করে দেখব যে কোনটা বেশি আছে কোনটা কম আছে। ঠিক আছে, তাহলে 1 নাম্বার পাত্রে পটাশিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দেওয়া আছে দেখো। তাহলে আমরা হচ্ছে 2 নাম্বার পাত্র নিয়ে চিন্তা করতেছি। 2 নাম্বার পাত্রের ক্ষেত্রে কি দেওয়া আছে? 40 ml 0.08
0.08 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেন আমরা জানি এটা ইকুইভ্যালেন্স টু কি করতে হবে ভাইয়া, ইকুইভ্যালেন্স টু করার পরে এদেরকে গুণ করতে হবে। তাহলে 40 ইন্টু 0.08 গুণ করো, গুণ করলে আসবে 3.2, তাহলে 3.2 ml এটা হয়ে যাবে আয়তন। এবং এদেরকে গুণ করছি কেন, বারবার বলছি এদেরকে গুণ করছি 1 মোলার বানানোর জন্য, যেন তুলনা করতে পারি। তাহলে এত ml 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই গেল পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাহিনী। এখন আমি বলছি দুনিয়ার যে কোনো ক্ষার দেওয়া থাক আমরা ওয়েস্ট ম্যানেজের কাছে যাব, তাহলে তার জন্য কি করতে হয়, তুল্য সংখ্যা দ্বারা গুণ করতে হয়, মনে আছে নিশ্চয়ই। এখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে OH আছে কয়টা, একটা, তাহলে তুল্য সংখ্যা তো 1, তাহলে 1 দ্বারা গুণ করলে তো কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে 3.2 যা আছে তাই 3.2 ml থাকবে এবং 1 মোলারই থাকবে। এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি লিখতে পারবো, OH মাইনাস, শেষ। আমার এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে লেনা দেনা শেষ। পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে আমি OH মাইনাসের কাছে চলে গেছি, মানে আমার ওর সাথে লেনা দেনা শেষ। এরপর 3 নাম্বার পাত্রে অ্যাসিডের পাত্রে কি দেওয়া আছে, 60 ml 0.06 মোলার CH3COOH, এইটা ইকুইভ্যালেন্স টু কি করব ভাইয়া, এই দুটাকে গুণ করব। তো গুণ করো, 60 ইন্টু 0.06 গুণ করলে আসবে 3.6 ml 1 মোলার CH3COOH। এখন এই ইথানল গ্যাসের তুল্য সংখ্যা কত, 1, কারণ ও কয়টা হাইড্রোজেন দান করতে পারে, একটা। ওই যে CH3COOH লাস্টের এসটাকে দান করে, মানে একটা হাইড্রোজেন দান করে, তাই ওর তুল্য সংখ্যা 1। আর 1 দ্বারা গুণ করলে আলটিমেটলি কোনো চেঞ্জ হবে না, তার মানে এই 3.6 ml যা আছে তাই থাকবে, 1 মোলার যা আছে তাই থাকবে। আর অ্যাসিডের বদলে আমি কি লিখতে পারবো, H+। এবার আসো মিলাও তো, এদেরকে যখন মিক্স করব কে শেষ হয়ে যাবে, এদেরকে বিক্রিয়া করবে না। চিন্তা করে দেখো আমাদের কাজ কি ছিল, দেখো এখানে মূলত কি দিছে, একটা স্ট্রং অ্যাসিড দিছে, স্ট্রং অ্যাসিড, এবং একটা দুর্বল স্ট্রং ক্ষার, এবং আমাদের একটা দুর্বল অ্যাসিড দিয়ে বলছে এটা মানে সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করলেও পিএইচ চেঞ্জ হবে কিনা। দেখো তো আমাদের একটু রিক্যাপ করি, তারপরে ম্যাথে আসতেছি। আমরা কি বলছিলাম, এই যে এখানে আসো, যদি দুর্বল অ্যাসিডের সাথে একটা স্ট্রং ক্ষার দেওয়া থাকে তাহলে বাফার তখনই হবে যখন দুর্বলটা শেষ হয়ে যাবে, দুর্বলটা কম দেওয়া থাকবে এবং আমাদের অ্যাসিডটা বেশি থাকবে, অ্যাসিডটা আলটিমেটলি দ্রবণের মধ্যে থাকবে। দুর্বলটাকে লিমিটিং বিক্রিয়ক হইতে হবে, এটাকে শেষ হয়ে যাইতে হবে। তো বারবার বলছি শর্ত হচ্ছে দুর্বলটাকে শেষ হইতে হবে, স্ট্রংটাকে শেষ হইতে হবে, দুর্বলটার থাকতে হবে, স্ট্রংটাকে শেষ হইতে হবে, তাহলে কি হবে, বাফার হবে। কারণ কি, কারণ এটা শেষ হয়ে যাবে, দুর্বল অ্যাসিড থাকবে, দুর্বল অ্যাসিডের লবণ থাকবে, তোমার কি হবে, বাফার হবে। তাহলে এখানে একটু দেখো তো তাই হয়েছে কিনা, এখানে একটু দেখো তাই হয়েছে কিনা। দেখো স্ট্রংটা আছে 3.2 ml 1 মোলার আর দুর্বলটা আছে 3.6 ml 1 মোলার। বলো কে বেশি, 3.2 বেশি না 3.6 বেশি? স্ট্রংটা আছে 3.2 আর দুর্বলটা আছে 3.6, তাহলে দুর্বলটা আছে, স্ট্রংটা শেষ। এটাই তো আমাদের দরকার বাফার হওয়ার জন্য, তো এইটাই দরকার। বাফার হওয়ার জন্য আমার কি দরকার, স্ট্রংটা শেষ হয়ে যাওয়া দরকার। তাহলে এখানে স্ট্রংটা আছে 3.2 ml আর শক্তিশালীটা আছে 3.6 ml। তার মানে আলটিমেটলি এই দুইজনের মারামারিতে টিকে থাকলো কে, দুর্বল। আর দুর্বল টিকে থাকলে সেটা কি হবে, বাফার। তাহলে একটা দুর্বল অ্যাসিড আর স্ট্রং ক্ষার যদি বিক্রিয়া করে স্ট্রংটা শেষ হয়ে যায়, শক্তিশালীটা শেষ হয়ে যায়, দুর্বলটা থেকে যায়, তাইলে বাফার হবে। আবার ক্ষারের ক্ষেত্রে যদি বলি, তাহলে একটা দুর্বল ক্ষার আর একটা শক্তিশালী অ্যাসিড দুজন মারামারি করলো, বিক্রিয়া করলো, করে যদি শক্তিশালী অ্যাসিডটা শেষ হয়ে যায়, দুর্বল ক্ষারটা থাইকা যায়, তাহলে ওইটাও কি হবে, ক্ষারীয় বাফার হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে এটা কি হবে, বাফার হবে। আর যদি বাফার হয় তাহলে আমরা কি বলতে পারবো, যদি এই বাফার হয়ে থাকে তাহলে আপনি
এখানে সালফিউরিক অ্যাসিড যোগ করেন আর দুনিয়ার যে কোনো অ্যাসিড যোগ করেন, কি হবে না? এটার পিএইচ চেঞ্জ হবে না। এই যে বলছে পিএইচ এর পরিবর্তন হবে কিনা, নো, পিএইচ এর পরিবর্তন হবে না, কারণ এটা হচ্ছে বাফার। অ্যান্সার বুঝছো? এটার পিএইচ চেঞ্জ হবে না কারণ এটা হচ্ছে বাফার। কেমনে চেক করছি? ওই যে এই দুজনের মধ্যে শক্তিশালীটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? তুমি চাইলে দেখা দিতে পারো বিয়োগ করে যে এখানে কতটুকু অবশিষ্ট H+ আছে। কত? 3.6 থেকে 3.2 বাদ দিলে থাকবে হচ্ছে 0.4 ml 1 মোলার H+, ঠিক আছে? এই হচ্ছে প্রশ্ন। ওকে, তুমি বলবা যে এটা হচ্ছে একটা বাফার দ্রবণ, তাহলে এখানে কি হবে না? চেঞ্জ হবে না। তুমি চাইলে বিক্রিয়াটা দেখাই দিতে পারো যে এই দুজন বিক্রিয়া করলে কি তৈরি হবে? CH3COOH প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে তৈরি হবে CH3COOK প্লাস পানি। তো যেহেতু এইটা শেষ, এটা তোমার বিক্রিয়া করে শেষ, তাহলে বাকি আছে কতটুকু? বাকি আছে এইটা, বাকি আছে এটা তো তৈরি হয়েছে, তাহলে এই যে দুজন আছে এই দুজন মিলে কি তৈরি করবে? অম্লীয় বাফার। এই দুজন মিলে কি তৈরি করবে? অম্লীয় বাফার। আর অম্লীয় বাফার কি করতে দিবে না? এই যে সালফিউরিক অ্যাসিড যোগ করলেও পিএইচ চেঞ্জ করতে দিবে না। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? ওকে, পরে বসে যাই। কি বলছে? 3টা পাত্র দেওয়া আছে। গ নাম্বার প্রশ্নে বলছে এক্স পাত্রের পিএইচ হিসাব করো। এক্স পাত্রের মধ্যে কি আছে দেখো? দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে বারবার বলছি কে এ আলফা সি, এই 3টার মধ্যে যে কোনো 2টা জিনিস দিতেই হবে। যদি দুর্বল অ্যাসিডের পিএইচ অথবা দুর্বল ক্ষারের পিএইচ বের করতে যাও, তাহলে কে এ অথবা কে বি, ক্ষার হইলে কে বি, অ্যাসিড হইলে কে এ, এবং বিয়োজন মাত্রা আলফা অথবা সি, ঘনমাত্রা, 3টার একটা দিতেই, 2টা দিতেই হবে। সো দেখি এখানে কি কি দেওয়া আছে। আচ্ছা, কে এ দেওয়া আছে 1.76 10 টু দি পাওয়ার -6, ঠিক আছে? আর ঘনমাত্রা দেখো 0.1 দেওয়া আছে, শেষ। তাহলে যে সি দেওয়া আছে ঘনমাত্রা আর কে এ দেওয়া আছে, তাহলে আমরা তো জানি পিএইচ কিভাবে বের করতে হয় ভাইয়া। দুর্বল অ্যাসিডের পিএইচ এর ফর্মুলা কি? পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ অফ আলফা সি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে এখানে? সি দেওয়া আছে দেখো 0.1 মোলার, কে এ দেওয়া আছে 1.76 ইন্টু 10 টু দি পাওয়ার -6। তাহলে আমাদের আলফাটা বের করতে হবে। আমরা জানি আলফা ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ কে এ ডিভাইড বাই সি। তাহলে বের করো কত আসে? রুট ওভার অফ কে ডিভাইড বাই সি করে দাও, তাহলে রুট ওভার অফ কে এ অর্থাৎ রুট ওভার অফ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -6, আর সি হচ্ছে রুট ওভার অফ 0.1। এটা করলে আমরা আলফা পেয়ে যাব। তাহলে আলফা হচ্ছে রুট ওভার অফ 1.76 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই 0.1, 4.195 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটা হচ্ছে আলফা। এইবার আলফা জানি, সি জানি, এখানে বসায় দাও মাইনাস লগ অফ আলফা সি। তো আলফা কত? 4.195 ইন্টু 10 টু দি পাওয়ার -3, তার সাথে গুণ করতে হবে কত? সি। সি কত? 0.1 করো, তাহলে পিএইচ চলে আসবে। তাহলে পিএইচ আসবে মাইনাস লগ অফ আলফা সি 3.377, 3.377। তাহলে এটা হচ্ছে পিএইচ।
বুঝতে পারছো? তাহলে দুর্বল অ্যাসিড এবং দুর্বল ক্ষারের পিএইচ বের করতে বললে আমাদের মনে রাখতে হবে হয় আলফা, সি এবং কে অথবা কেবি, যে কোনো দুইটা দিতে হবে। তো এখানে যেহেতু সি আর কে দেওয়া আছে মানে ম্যাথ করতে পারবো, সমস্যা নেই। আলফা বের করে বসাই দিছি, ম্যাথ হয়ে গেছে। ওকে, পরের প্রশ্ন কি বলছে? বলছে ডি এবং ই এর মধ্যে কোনটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে? ডি এবং ই এর মধ্যে কোনটা? ডি হচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই 1 নাম্বার পাত্র দুর্বল অ্যাসিডটা যেটা HA, এটার সাথে একটা স্ট্রং ক্ষার বিক্রিয়া করতেছে। তাহলে কি করতে হবে? আবার তোমার চেক করতে হবে যে এই দুইটার যখন বিক্রিয়া হবে এই দুটার মধ্যে কে বেশি আছে, দুর্বল অ্যাসিড বেশি আছে নাকি স্ট্রং ক্ষার বেশি আছে। ঠিক আছে, এইখানে দেখো আর একটা দুর্বল অ্যাসিড দেওয়া আছে HD। ঠিক আছে, এই ই হচ্ছে এই দুটার মিক্সচার এবং এটা হচ্ছে এই দুটার মিক্সচার। তাহলে তুমি চেক করে দেখবা যে কোনটা বেশি আছে। তুমি চেক করে দেখবা কোনটা বেশি আছে। এই দুটাকে মিক্স করলে এই দুর্বল অ্যাসিড বেশি আছে নাকি স্ট্রং ক্ষার বেশি আছে। যদি স্ট্রং ক্ষার শেষ হয়ে যায় তাহলে বাফার হবে, যদি স্ট্রংটা শেষ হয়ে যায় তাহলে বাফার হবে, বা স্ট্রংটা কম থাকে তাহলে বাফার হবে। তাহলে এবার চলো একটু শর্টকাটে চেক করি। ধরো শর্টকাটে চেক করতে চাই বা অন্য আরেকটা ওয়ে আছে চেক করার, সেটা একটু দেখাই দিই। অন্য আরেকটা ওয়ে আছে সেটা একটু দেখাই দিই, যেখানে খুবই ফাস্ট হয়ে যাবে। আরেকটা ওয়ে আছে এই অ্যান্সার করা, সেটা একটু করে দিই। দেখো আমাকে চেক করতে বলছে যে এই দুটা পাত্রকে মিলাইলে বাফার হবে কিনা, এই দুটাকে মিলাইলে বাফার হবে কিনা। তাহলে চলো ফার্স্টে এই দুটার জন্য চেক করি, প্রথম দুইটা এই দুটাকে মিক্স করি। এখানে আছে 200 ml 0.1 মোলার। ঠিক আছে, তাহলে দেখো আমরা এবার মোল দিয়ে কাউন্ট করব। এবার আমরা বড় করে না করে ছোট করে করব। লিখবো অ্যাসিডের মোল সংখ্যা, কে কম আছে বেশি আছে এখান থেকেও বুঝতে পারবো। সো অ্যাসিডের মোল সংখ্যা বের করব। ঠিক আছে, তো আমরা সবাই জানি মোল কেমনে বের করতে হয় ভাইয়া, এই যে N ইকুয়ালস টু SV, এভাবে কিন্তু মোল সংখ্যা হিসাব করতে হয়। N ইকুয়ালস টু SV এবং ভিটা বসাইতে হয় লিটারে, এটা হচ্ছে ফর্মুলা। তো সেই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করব। ঠিক আছে, একটু আগে তো আমি ওই প্রসিডিউর দেখাইছি এবং এখানে এভাবে করে দেখো। ফার্স্টে অ্যাসিড হিসাব করব। তো অ্যাসিড আছে 200 ml 0.1 মোলার। দেখো এখানে কি বলছি, আয়তনটা লিটারে বসাইতে হবে। সো 200 ml কে আমি লিখবো 0.2 লিটার ইনটু কি গুণ করতে হবে, ঘনমাত্রা। ঘনমাত্রা কত দেওয়া আছে 0.1, গুণ করো 0.1। তাহলে তুমি পেয়ে যাবা যে অ্যাসিড কতটুকু আছে, অ্যাসিডের মোল সংখ্যা কত। এটা আরেকটা ওয়ে দেখাইতেছি, একটু আগে কিন্তু একটা ওয়ে দেখাইছি, এখন আরেকটা ওয়েতে করে দেখাইতেছি, যেভাবে তোমরা ম্যাথটা করতে পারবা চাইলে। সো 0.2 ইনটু 0.1 গুণ করলে আসবে 0.02। ওকে, অ্যাসিডের মোল সংখ্যা কাউন্ট করা শেষ। এবার ক্ষারেরটা হিসাব করো। ক্ষারের মোল সংখ্যা, ক্ষার আছে কতটুকু 50 ml, বা এটাকে কি লিখতে হবে, লিটারে লিখতে হবে। সো 50 কে 1000 দ্বারা ভাগ করে লিখতে হবে। কত আসবে, 50 কে 1000 দ্বারা ভাগ করলে 0.05 ইনটু এটা কি ঘনমাত্রা কত, এটা 0.1, তাহলে গুণ করো 0.1, কত আসবে 0.05 ইনটু 0.1, তাহলে আরেকটা জিরো বাইরে যাবে, অর্থাৎ 0.005 হয়ে যাবে। এবার দেখো তুলনা করি, কোনটা বেশি ভাইয়া, দুর্বলটা বেশি নাকি হচ্ছে স্ট্রংটা বেশি। একটা স্ট্রং ক্ষার এবং একটা দুর্বল অ্যাসিড যোগ করছি, বলছে বাফার হবে কিনা চেক করো। দুর্বলটা বেশি নাকি স্ট্রংটা বেশি, ভাইয়া এই দুর্বলটা বেশি, স্ট্রংটা কম, তার মানে স্ট্রংটা শেষ হয়ে যাবে। এইটা কম আছে তাহলে এইটা কম, তার মানে এটা কি হবে ভাইয়া, বাফার হবে। যেহেতু স্ট্রংটা শেষ হয়ে যাবে বা স্ট্রংটা কম আছে, তাহলে তুমি কি বলবা যে এটা কি হবে ভাইয়া, এটা বাফার হবে। বুঝতে পারছো, এটা আরেকটা ওয়ে, এইভাবে তুমি করতে পারো চাইলে। কি করলাম, দুর্বল অ্যাসিডের মোল হিসাব করলাম এবং দুর্বল স্ট্রং ক্ষারের মোল চেক করলাম। যে আমরা কি বলছি, যদি দুর্বল এবং স্ট্রং এর মধ্যে স্ট্রংটা শেষ হয়ে যায়, স্ট্রংটা কম থাকে, তাহলে বাফার হবে। যেহেতু এখানে স্ট্রংটা কম এবং দুর্বলটা বেশি, তাহলে কি হবে, বাফার হবে।
এবার চলো তো এই দুটো চেক করি ফার্স্ট, এইভাবে সেম ভাবে এটাকেও চেক করি, এই দুটাকে, যে এই ই নাম্বারে ডি কিন্তু বাফার হয়ে গেছে, এক্স আর ওয়াই যোগ করলে বাফার। এবার এই দুটাকে চেক করি তো বাফার হয় কিনা। তাহলে দেখো সেম ভাবে ক্ষারেরটা তো চেঞ্জ হবে না, ক্ষার তো সেম পাত্র, ক্ষার তো চেঞ্জ হবে না, খালি অ্যাসিডটা চেঞ্জ হবে। তাহলে অ্যাসিড একটু মুছি, অ্যাসিড একটু মুছে দিই। দেখো ক্ষার তো একটাই, তো এটা তো চেঞ্জ হচ্ছে না, এই যে অ্যাসিডটা চেঞ্জ হচ্ছে। তো অ্যাসিডটা দেখি তো কত থাকে, অ্যাসিড আছে এখানে 100 ml, তার মানে 0.1 লিটার, এবং এটার ঘনমাত্রা কত 0.1, মানে 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.1 আসবে 0.01। ভাই তাও বাফার কেন, তাও বাফার হবে কেন, দেখো মিলাও, 0.01 বেশি না 0.05 থেকে, এটা তো বড়, তাহলে এইটা বেশি আছে এবং এটা কম আছে, তাহলে এইটাও বাফার হবে। তাহলে কি বলছে, তাহলে দেখো আমাদেরকে বলছে যে এই দুটার মধ্যে কোনটা বাফার হিসেবে কাজ করবে, দুইটাই বাফার হিসেবে কাজ করবে, ঠিক আছে, দুইটাই বাফার হিসেবে কাজ করবে। তাহলে এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে বাফার থেকে আসবে। তাহলে আশা করি হচ্ছে এখান থেকে আর কোনো সমস্যা হওয়ার কথা না। বাকি প্রশ্নগুলো তুমি একটু দেখে নিও, এই টাইপের প্রশ্নগুলোই বারবার আসবে, যে হচ্ছে মিক্স করলে তোমার পিএইচ কত হবে, তারপর হচ্ছে এইটা করলে বাফার হবে কিনা, এই করলে বাফার হবে কিনা, ঠিক আছে, এবং বাফার হইলে বাফার দমনের ক্রিয়া কৌশল, বাফার দমন কাকে বলে, অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল, ক্ষারীয় বাফারের ক্রিয়া কৌশল, আমি কিন্তু সবকিছুই দেখছি। সো এই হচ্ছে মোটামুটি বাফারের ক্লাস, ঠিক আছে। আশা করি সবাই হচ্ছে যদি শুরু থেকে প্রত্যেকটা ক্লাস করে থাকো, রাসায়নিক পরিবর্তনে আর কোনো ঝামেলা হওয়ার কথা নয়। কেপি কেসি, তারপর হচ্ছে আমি তোমাদের হচ্ছে তাপমাত্রার ক্লাস নিছিলাম, কেএসপি কেআইপি ক্লাস নিছিলাম। তো যত কে রিলেটেড জিনিসপাতি আছে, কেপি কেসি কেএসপি কেআইপি, তারপর হচ্ছে কে এ কেবি, তারপর হচ্ছে পানির বিয়োজন ধ্রুবক কে ডাব্লিউ, এই জিনিসগুলো আমি পড়াইছি। সো আমাদের ক্লাস শেষ, আমার সাথে তোমাদের এখানেই ক্লাস শেষ, হয়তো আর এই কোর্সে আর কোনো ক্লাস আমার নাই। সো আজকেই লাস্ট ক্লাস, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, পড়ালেখা করো। বাফারের ক্লাসটা এটাই ছিল। মাঝখানে আমি কিছুদিন সুস্থ ছিলাম, আমি এখন অসুস্থ, আমি একটু পর পরে যে পানি খাইতেছি। আজকে একটু লেখায় সমস্যা হয়েছে, কারণ হচ্ছে বোর্ডটা একটু হ্যাং করতেছিল, তো তবুও আমি চেষ্টা করছি হচ্ছে তোমাদেরকে বোঝানোর। এই যে আমি একটু পর পরই পানি খেতেছিলাম সাইডে গিয়ে, কারণ হচ্ছে আমি অসুস্থ, আমার গলা ব্যথা প্রচন্ড, প্লাস মাথা ব্যথা। আমি হচ্ছে ক্লাস নিতে পারিনি, তোমাদের আজকে সকালে ক্লাস নেওয়ার কথা ছিল, বাট আমি ক্লাসটা নিতে পারিনি। সো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসগুলা করতে থাকো এবং মনের মধ্যে সাহস রেখো যে কষ্ট করলে আসলে ভাইয়া মানে কষ্টের ফল পাওয়া যায়। আজকে হোক কালকে হোক, তুমি যদি কষ্ট করো, তুমি যদি কষ্ট করার মেন্টালিটি থাকে, তুমি যদি হার্ড ওয়ার্ক করো, তাহলে তুমি সেটার ফল পাবা। হয়তো খুব দ্রুত পাবা না, হয়তো সময় লাগবে, বাট একটা কথা আছে না, সবুরে মেওয়া ফলে। সো তুমি কষ্ট করলে তোমার কষ্টের ফল পাবাই, সেটা আজকে হোক আর কাল, ঠিক আছে। তো সবাই পড়ো ঠিকঠাক ভাবে, তোমাদের সময় নষ্ট করবো না। লাস্ট টাইমে চেষ্টা করবো, যারা রেকর্ডিং করো রেকর্ডিং করে ফেলো ভাই, কোনো সমস্যা নেই, ইউটিউবে ক্লাস যেতেছে নিয়মিত। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, টাটা।